অ্যানালিস মিশেলের কেস, সেখানে এই এক্সোরসিজম ওকে 67 বার এক্সরসিজম করা হয়েছিল, তারপরে গিয়ে তার ডেথ হয়ে যায়। ভদ্রলোক শুয়েছিলেন, তার পাশে তার ওয়াইফ শুয়েছিলেন। ভদ্রলোকের মনে হয় তার শ্বাস কেউ যেন রোধ করছে এবং তার নিজের হাতটাই তার গলাটা টিপে ধরে রয়েছে। মানে একটা হাত তার কন্ট্রোলে নেই, একদমই নেই। একই সময় একই রাতে দুজনে সেম স্বপ্ন দেখেছে। 3টে কারণে আমরা স্বপ্ন দেখি। ভয় থেকে স্বপ্ন দেখি, কেউ স্বপ্ন দেখলো যে তার প্রিয় মানুষ মারা যাচ্ছে, কিছুদিন পরেই দেখা গেল যে তার প্রিয় মানুষ সত্যি মারা গেছে। আমার একজন খুব প্রিয়, খুব কাছের একজন মানুষের ডেথকে 8 মাস আগে স্বপ্নে দেখেছিলাম এবং তার যে সিকোয়েন্সটা ছিল মিলে গিয়েছিল। যদি আমি সেটাকে আটকাবার চেষ্টা করি, আমার কি মনে হয় সেই জিনিসটাকে আটকানো যাবে? গ্রামে থাকতো, চাষাবাদ করেই সবাই চলতো, কিন্তু হঠাৎ করে সেই ছেলেটির মধ্যে পরিবর্তন আসে। প্রায় কি 8 দিন মতন সময় সে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে নেয়। যখন ওখান থেকে বেরিয়ে আসে, রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলতে শুরু করে। যখন তুমি এরকম ধরনের নেগেটিভ এন্টিটিদের এক্সপিরিয়েন্স করবে না, খেয়াল করে দেখবে তোমার আশপাশ ঠান্ডা হয়ে যাচ্ছে। এমনও ঘটেছে যে একটা ভালো মানুষ পজেসড হয়ে গিয়ে নিজের পরিবারের লোকদের মারা শুরু করেছে। একটা ছেলে আমাদেরই বয়সী হতো, সে একটা শটগান নিয়ে যায়, মাথায় সেই শটগান দিয়ে মেরে দেয়। জাজের সামনে সে বলে, দ্য ডেভিল মেড মি ডু ইট। একদম। দেখো, এক্সরসিজমের একটা খুব রহস্য আছে। যখন বার করা হয়, যন্ত্রণা মারাত্মক হয়। সেই যন্ত্রণা অসহ্যকর যন্ত্রণা, মানে চামড়া ফেটে যাওয়া, রক্ত বেরোনো। মৃত্যুর পর কি হয় বলে মনে হয়? হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। আর কৌস্তবের আড্ডাতে আজকে আমাদের সাথে আছেন ইন্দ্রায়ুত সেন, প্যারাসাইকোলজিস্ট। ইন্দ্রায়ুতদের সাথে এর আগে আমরা একটি ভিডিও বানিয়েছি এবং এখানে এমন কিছু কিছু তথ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব যেটা নিয়ে কোয়েরি আমি পেয়েছি আপনাদের থেকে। এখানে আমরা কথা বলছি পজেশন নিয়ে। ধরুন আপনার নিজের হাত, সেই হাতটা আপনার গলা টিপে ধরতে চাইছে, আপনার তার উপর কোনো কন্ট্রোল নেই, তখন আপনারা কি করবেন? এরকম অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা হয়েছে। এনডিই, নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, অ্যাস্ট্রাল প্রজেকশন। আপনারা যত এগোবেন আজকের এই আড্ডাতে, ততই আপনারা এনরিচ ফিল করবেন। আশা করছি আজকের এই পডকাস্টটা আপনাদের ভালো লাগবে। কোথা থেকে আপনারা দেখছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং কৌস্তবের আড্ডাতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের আড্ডা। হ্যালো ইন্দ্রদা, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। হ্যালো কৌস্তব, ভালো আছো আশা করি? হ্যাঁ, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আচ্ছা, তো আগের যে আড্ডাটা ছিল যেখানে তোমার সাথে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেছি, সেটা মানুষের খুবই ভালো লেগেছে এবং তারা আরো জানতে চায় এই ডিপ সাইকোলজি বা সাইকোলজির সাথে কিছুটা আনক্যানি যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে, যে নেগেটিভ অ্যাসপেক্টস গুলো সেখানে চলে এসছে, বেরিয়ে এসছে, উন্মোচিত হয়েছে, সেগুলো মানুষের অনেক ইন্টারেস্টিং লেগেছে এবং তারা অনেক কিছু জানতে পেরেছে। একদম। তাদের কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে কথাবার্তা তো ডেফিনেটলি হবে। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং একটা কোশ্চেন আমার মাথায় যেটা এসছে সেটা হচ্ছে, আমরা পজিশন বা ভর যে কনসেপ্টটা দেখেছি, সেখানে আমরা শুনেছি বা জেনেছি বা দেখেছি কোনো একটা পার্টিকুলার মানুষের পুরো শরীরটা কোনো নেগেটিভ এন্টিটি, ফ্রিকোয়েন্সি, প্রেতাত্মা যাই বলি, তার মাধ্যমে পজেসড হয়ে যায় বা তার মানে সেই এন্টিটিটা সেটাকে কন্ট্রোল করে পুরো বডিটা। কিন্তু তোমার সাথে আগের দিন যখন কথা হচ্ছিল তখন আমি জানতে পারি শুধু বডি নয়, বডির পার্টিকুলার কোনো পার্ট, ধরো আমার এই হাত দুটো রয়েছে, সেই হাত দুটো পজেস হয়ে যেতে পারে, বাট আমার বাকি শরীরের কোনো অংশ পজেস হলো না। মানে আমার মধ্যে কথা হচ্ছে, আমার হাত আমার নিজের কথা শুনছে না। এটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার, এই ব্যাপারটা জানতে চাই তোমার থেকে। একটা ঘটনার কথা বলি কৌস্তব। 64 ইয়ার্স এজের একটা বয়স্ক ভদ্রলোক, তার বিগত 8 মাস ধরে একটি সমস্যা চলছে। সেই মানুষটা খুব সুস্থ মানুষ, সুস্থ সবল ছিলেন, চাকরি করছিলেন, রিটায়ার্ড করেছেন, স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে। ছেলে মেয়েরা এখানে থাকে না, তারা বিদেশে থাকে কাজ কর্মসূত্রে। তারা ভালো আছেন, ভালোই ছিলেন। হঠাৎ করে একদিন রাত্রিবেলা ভদ্রলোক শুয়েছিলেন, তার পাশে তার ওয়াইফ শুয়েছিলেন। ভদ্রলোকের মনে হয় তার শ্বাস কেউ যেন রোধ করছে। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় এবং তিনি বুঝতে পারেন কেউ তার গলা টিপে ধরেছে। একদম। তো তিনি চিৎকার করতে চাইছিলেন কিন্তু চিৎকার করতে পারছিলেন না, বিছানার মধ্যে ছটফট করছিলেন। এরকম ভাবে অন্তত 2-3 মিনিট কাটার পরে হঠাৎ তার মনে হয়
যে তার নিজের হাতটাই তার বুকের ওপরে রয়েছে এবং তার নিজের হাতটাই তার গলাটা টিপে ধরে রয়েছে। ভদ্রলোক ওই আতঙ্কে তার পাশে যে তার স্ত্রী শুয়ে আছে আর এক হাত দিয়ে তাকে ডাকার চেষ্টা করেন এবং ডেকে নিজের হাত দিয়ে তার নিজের আরেকটি হাতকে ছাড়ানোর চেষ্টা করেন। মানে একটা হাত তার কন্ট্রোলে নেই, একদমই নেই। তো কিছুতেই তিনি ছাড়াতে পারছেন না এবং তিনি তো প্রচন্ড ভয়ে মানে ছটফট করছেন এবং তার স্ত্রীও ওই অবস্থায় দেখে মানে তিনিও হতস্তম্ভিত হয়ে যায়, কি করছো কি করছো বলে চিৎকার করতে থাকে। তারপরে আমরা এই কেসটা সম্পর্কে যতদূর জানি সেখানে আমরা গবেষণা করি এবং তারা অনেক জায়গায় গিয়েছিল, তারা অনেক তান্ত্রিক, ওঝা, এগুলো তো গ্রামের দিকে বা মফস্বলের দিকে হয়েই থাকে, তুমি জানো, তারা এইগুলো করেছিল। কিন্তু পরবর্তীকালে যখন কোনো মনোবৈজ্ঞানিক বা সাইকিয়াট্রিস্টদের কাছে তারা নিয়ে যায়, তারা গবেষণা করে বলে যে এটা একটা বিশেষ মানসিক অবস্থা যেখানে আমাদের একটি হাত আর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বাইরে থেকে দেখলে মনে হবে সেই হাতটি তোমার কথা শুনছে না এবং অদ্ভুত আচরণ করছে। তুমি যেইভাবে তাকে আচরণ করতে বলছো, মানে তোমার বেসিক্যালি তোমার ব্রেন যেইভাবে আচরণ করতে বলছে, সেই হাতটি তার সেই কথা শুনছে না। সে নিজের মতন একটা আলাদা ব্রেন তৈরি করেছে এবং সে তার কথা শুনছে। অদ্ভুতভাবে মানুষের তো বিশ্বাসের জায়গা, তো সেখানে মনে হতেই পারে যে অন্য কেউ হয়তো তাকে ভর করেছে এবং তারা এই ভয়েই অনেক দিন ধরে, প্রায় 6 মাস 7 মাস ধরে বিভিন্ন জায়গায় ঘুরেছে, মন্দির, মসজিদ, অনেক তান্ত্রিক, ওঝা, এবং কেউ সেই জিনিসটাকে ঠিক করতে পারেনি। প্রত্যেকেই বলেছে কোনো এরকম এন্টিটি বা অদ্ভুত কোনো শক্তি, খারাপ শক্তি, বদ শক্তি তার উপরে ভর করেছে এবং পুরোটা কন্ট্রোল করতে পারেনি, তার হাতটুকুনি নিয়ন্ত্রণ করেছে। তো বলতে গেলে পজেসড হয়েছে তার হাতটা। তো এই যে তার পজেশনের যে ব্যাপারটা, সেটা বেসিক্যালি আমরা যখন গবেষণা করি, মানে সাইকিয়াট্রিস্টদের কাছে যখন নিয়ে যাওয়া হয়, তার একটি রোগ ধরা পড়ে। এটা খুব রেয়ার অফ দি কেসেস আমরা বলি, এবং কিন্তু এতটাই রেয়ার নয় যে কেউ শোনেনি, খুব কমনও। কিছু বিজারে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স রয়েছে যাদেরকে বলা হয়, এটাকে বলা হয় এলিয়েন হ্যান্ড সিনড্রোম। আচ্ছা। বিশেষত যখন আমাদের ব্রেনের কিছু নার্ভস রয়েছে যেগুলো শরীরের মোটর নার্ভস যেগুলো আছে, মোটর মাসলস যেগুলো আছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করে, কোনো কারণে যদি সেখানে সাপ্রেশন বা অন্য কোনো নিউরোলজিক্যাল কিছু ইমব্যালেন্স হয় বা নার্ভের কোনো প্রবলেম আসে, তখন আমাদের একটি হাত সম্পূর্ণ বিপরীতধর্মী আচরণ শুরু করে। মানে ধরো আমি সিগারেট খাচ্ছি, একদমই খাওয়া উচিত না। একদম। এবার ধরো আমি ডান হাত দিয়ে সিগারেট খাচ্ছিলাম, দেখলাম যে আমার সেই হাতটাই আমার আরেকটা হাতে ছ্যাঁকা দিল অথবা সেটা ফেলে দিল সিগারেটটা, কিন্তু আমি চাইছি খেতে, বাট আমার হাতটা আমার নিজের কথা শুনলো না। তো সেটা হচ্ছে এলিয়েন হ্যান্ড সিনড্রোম। এই ভদ্রলোকের কথাই বলি। ভদ্রলোক এই নিজের এই অবস্থার জন্য কোনো মন্দিরে যাওয়ার চেষ্টা করছিলেন, কোনো পাহাড়ি এলাকায়। সেখানে খোঁজ পেয়েছেন। এরম হয় না যে আমাদের শারীরিক রোগ বা ব্যাধি হলে আমরা মন্দির, মসজিদে এবং যেখানে যেরম বলে সেখানে সেরম করার চেষ্টা করি। তো উনি বলছিলেন, আমরা শুনছিলাম যে সুটকেস গোছাচ্ছিলেন, 2 হাত দিয়ে গোছাচ্ছিলেন। হঠাৎ মানে সুটকেসে কি হয়, জামা কাপড় আমরা ভরি, সবকিছু নেওয়ার চেষ্টা করি। হঠাৎ করে কি হলো, ওনার আরেকটি হাত, যেই হাতটা এরকম করে, সে সুটকেস থেকে সমস্ত জামা কাপড়গুলো বার করে ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিল। ভদ্রলোক গিয়ে সেগুলো তুলতে চেষ্টা করছেন, সেগুলো নিয়ে আবার ফেলে দিচ্ছে। এবং ভদ্রলোক গেট খুলে বাইরে গিয়ে স্ত্রীকে ডাকবেন, সে কিছুতেই গেট খুলতে দেবে না। তো মানে একটি হাত আরেকটি হাতের সাথে যেন লড়াই করছে এবং ভদ্রলোক সেখানে কিছুই করতে পারছেন না। তো খুব খারাপ একটা পরিস্থিতি, একটা কন্ডিশনের মধ্যে দিয়ে যেতে হয়। আমি জাস্ট ভাবছি যে আমি কিছু একটা করতে চাইছি, আমার হাত, নিজের হাত, সেটা আমাকে করতে দিচ্ছে না, আমি জানি না এটা আমার কন্ট্রোলের মধ্যেও নেই। মানে খুবই হরিফিক সিচুয়েশন এটা, খুব বেদনাদায়ক এবং খুব খারাপ লাগে। মানে যাদের এরকম ধরনের কিছু সমস্যা হয়, মানে তুমি কিছু করতে যাচ্ছ বা তোমার যদি ডান হাত হয় বা অ্যাক্টিভ হ্যান্ড হয়, তাহলে তো খুব সমস্যা করে, মানে কিছুই করতে দেবে না তোমাকে। এটা কি শুধু হ্যান্ডের উপরই হয় না শরীরের যে কোনো অঙ্গে? বেসিক্যালি এই জিনিসটা শরীরের বিভিন্ন জায়গাতে হতে পারে, বাট সব থেকে বেশি দেখা গেছে হাতের ওপরে, পায়েও হতে পারে, ঠিক আছে। কিন্তু এখন অবধি যতগুলো কেসেস আছে আমাদের গোটা পৃথিবী জুড়ে, সেখানে হাতের ওপরেই বেশি দেখা গেছে বলে এই রোগটার নাম এলিয়েন হ্যান্ড সিনড্রোম হয়েছে। কিন্তু এটা একটা হাতেই হয় সাধারণত, তবে অতিরিক্ত যদি বেড়ে যায় তাহলে অনেক হার্ম হয়। মানে অনেক সময় দেখা গেছে ঘুমের ঘরে খামচে ঠামচে দিয়েছে, রক্ত বেরিয়ে গেছে, চোখ মুখ থেকে রক্ত হয়ে গেছে, বা গলা টিপিয়ে ধরেছে, এটা তো খুব কমন, মানে শ্বাসরোধ করছে, এই ধরনের জিনিসটা ভীষণ কমন।
আমি যেটা বুঝতে পারছি এটাকে আমি ভেবেছি কোনো প্যারানর্মাল কিছু, বাট এটার একটা সাইন্টিফিক ব্যাকআপ রয়েছে। একদম। আমাকে একটা কথা বলো, এরকম টাইপের কেস যদি কারোর হয় বা সে এরকম টাইপের কেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন তার কি করা উচিত? দেখো 90 to 95% কেসেসগুলো সাইকোলজিক্যাল ইস্যুস। যেহেতু আমাদের আমি যদি হয় এটাকে কেন বেসিক্যালি? এটাই তোমাকে বলছি কৌস্তব, আমাদের মনের অ্যাকর্ডিং টু ফ্রয়েড, মানে ফাদার অফ সাইকোলজি। ফাদার অফ সাইকোলজি না, সাইকো অ্যানালিসিসের জনক বলা হয় ফ্রয়েডকে। সাইকো অ্যানালিসিস। হ্যাঁ, ওটা একটা পার্ট, মানে একটা পার্সপেক্টিভ সাইকোলজির। তার বক্তব্য অনুযায়ী আমাদের মনে 3টে স্তর রয়েছে। একটা যেটা কনসিয়াস স্তর, মানে আমি তোমার সাথে কথা বলছি, তুমি আমার কথা শুনছো, আমি তোমার সাথে কথা বলছি, এই একটা স্তর। একটা সাবকনসিয়াস স্তর, আর আরেকটা হচ্ছে আনকনসিয়াস স্তর, যেটা আমাদের সবসময় ভেতরে থাকে। একটা হচ্ছে ছাঁকনির মতো কাজ করে, আর আরেকটা হচ্ছে আমরা কথা বলছি। যেটা আনকনসিয়াস স্তর, সেটা নিয়ন্ত্রণ আমরা করতে পারি না। আমাদের যত রকমের আচরণ বলো, বিহেভিয়ারাল অ্যাক্টিভিটি, পার্সোনালিটি বলো, বা আরো অনেক কিছু যদি আমরা দেখি, অ্যাটিটিউড মানে মনোভাব, এগুলো দেখি, সেগুলো সমস্তটাই বেশিরভাগ ক্ষেত্রে নিয়ন্ত্রিত হয় হচ্ছে আনকনসিয়াস মাইন্ড থেকে। তো এরমভাবে যদি কারোর ছোটবেলায়, বড় বেলায় বা মাঝারি বেলায়, যে কোনো বেলায় হতে পারে, কিছু সাপ্রেশন তৈরি হয়, মানে তুমি কিছু করতে চেয়েছো, তুমি পারোনি, এই একটা দিক। বারবার তোমাকে অপমানিত হতে হয়েছে, এই একটা দিক। বা কোনো না কোনো রকম ভাবে তোমার মধ্যে কোনো ইমোশনস ছিল, সেগুলো ফুলফিলড হয়নি বা তুমি চেপে দিয়েছো। সেগুলো পরবর্তীকালে না বিভিন্ন রকম ভাবে নিজেদের মতন করে বেরিয়ে আসার চেষ্টা করে। কখনো শারীরিক রোগের মধ্যে দিয়ে আসে, কখনো মানসিক বিভিন্ন আচরণের মধ্যে দিয়ে আসে, কখনো এই ধরনের কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে আসে। হ্যাঁ, এরকম এলিয়েন হ্যান্ড সিনড্রোম আছে, আরো অনেক কিছু আছে। তো এইগুলোতে কি হয়, মানুষ যখন প্রথমে এই ধরনের জিনিসগুলোর মধ্যে দিয়ে, যেগুলো অস্বাভাবিক, হ্যাঁ, তো হঠাৎ করে এরকম ধরনের অদ্ভুত আচরণের জন্য মানুষ ভীষণ ভয় পেয়ে যায়। একদম একদম। তো যেই কারণে না তারা চেষ্টা করে, প্রথমেই ভয় পেলে আমরা তো আশ্রয় খুঁজি, এবং আমাদের যে কমন আশ্রয়গুলো আছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করা বা এরম ধরনের তান্ত্রিক ওঝা বা এদের সাথে সাক্ষাৎ করা, এরাও যে সম্পূর্ণ ঠিক করছেন আমি বলছি না। এরম আগেকার দিনে তো এরাই আমাদের চিকিৎসা করতো, আয়ুর্বেদিক বৈদ্য যারা ছিল তারাই করতো। কিন্তু মডার্ন সায়েন্স এতটাই মডার্ন হয়েছে যে এগুলোর আলাদা রকম ভাবে চিকিৎসা চলছে। তো এর পেছনে হওয়ার কারণ এই, কিন্তু সাপ্রেশন, ইমোশনের সাপ্রেশন, কোনো কিছুর ধরো ইচ্ছা পূরণ হচ্ছে না, সেই নিডস আনফুলফিলমেন্ট, এই জাতীয় জিনিসগুলো হয়। 95% কেসেসের ক্ষেত্রে এগুলোই দেখতে পাওয়া যায়। তারা যদি প্রথমেই নিয়ারেস্ট কোনো চিকিৎসালয় বা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করে, তারা প্রাথমিক চিকিৎসাটুকুনি করে প্রথমে, এবং সেখান থেকে তাদের ভয়টাকে আগে সরানো হয়, তারপরে তো তাদের পরবর্তী ক্ষেপে নিয়ে যাওয়া হয়। ইন্টারেস্টিং বিষয় হলো এইটা, বাকি যে 5% পড়ে থাকে, যখন এরম ধরনের কন্ডিশন তাদেরও হয়, ওই যে আমরা এর আগেও আলোচনা করেছি যে নেগেটিভ ফ্রিকোয়েন্সি সবসময় আমাদের আশেপাশে রয়েছে, ওরা তখন আমাদের দুর্বল মনে করে আমাদের উপরে হাবি হওয়ার চেষ্টা করে। মানে বেসিক্যালি এটা সায়েন্টিফিক দিক থেকেও ব্যাখ্যা করতে পারি একদম 95% যেটা, বাট 5% এরকম কিছু হতে পারে। একদম, মানে হয়, আমি হতে পারে না, হয়, মানে এটা হয়, যেই কারণে পার্সেন্টেজ আমরা বলছি। এবার তুমি যদি প্রুফ চাও এর, তাহলে তোমাকে এর উপরে গবেষণা করতে হবে, আসতে হবে, জানতে হবে, এদের সাথে কেসেসগুলো নিয়ে থাকতে হবে। সাধারণ মানুষরা তো আমাদের মতন এইগুলো ট্যাকেল করছে না বা হ্যান্ডেল করছে না, আমরা দেখছি বলে আমরা জানি হ্যাঁ হয়, এগুলো একদম হয়। সুতরাং এগুলোকেও মাথায় রাখতে হবে। আমি একটা জিনিস পড়েছি বা আমার নিজের ফিল হয়েছে, আমাদের কনসিয়াস মাইন্ড যদি একটা গল্ফ বলের মতো হয়, হ্যাঁ, আমাদের সাবকনসিয়াস মাইন্ড একটা পৃথিবীর মতো, একদম, আর আনকনসিয়াস মাইন্ড একটা ইউনিভার্স, ব্রহ্মাণ্ডের মতন সাইজের। তো গল্ফ বলে সবটুকুনি আমরা জানি, কিন্তু পৃথিবীর কিছুটা জানি। তুমি এখানে কলকাতায় বসে আছো, বড়জোর তুমি কলকাতা এবং আশেপাশে কি হচ্ছে সেগুলো সম্পর্কে জানতে পারবে। এই মুহূর্তে লন্ডনে কি হচ্ছে আমরা জানি না, তার জন্য একটা মিডিয়ামের দরকার পড়ে। বা এই মুহূর্তে আন্টার্কটিকায় কি হচ্ছে আমরা জানি না, ঠিক আছে? তো আমাদের সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে ঠিক সেরকম। আনকনসিয়াস মাইন্ড আরো ডেঞ্জারাস। তুমি তোমার সৌরজগৎ সম্পর্কে কিছু জানো না, আমিও জানি না। হ্যাঁ, কয়েকটা গ্রহ আছে, নক্ষত্র আছে কিছু, সেগুলো জানি, কিন্তু কোথায় কি আছে, তার শুরু কোথায়, তার শেষ কোথায়,
এগুলো আমরা জানি না। আমাদের মনটাও সেরকম। ছোটবেলাতে যেদিন তুমি জন্মগ্রহণ করেছিলে আজ অবধি তোমার যা 5টা সেন্স অর্গানের মধ্যে দিয়ে ভেতরে গেছে সেগুলো কিচ্ছু কিন্তু তুমি ভোলোনি, সব তোমার ভেতরে আছে। অনুভূতিগুলো মনে আছে? আর সব নয়, সব অনুভূতি মনে নেই না, কিন্তু চেষ্টা করলে সেগুলোকেও বার করে আনা যায়। তার দুটো থেরাপি আছে। হিপনোথেরাপি খুব কমন জিনিস, আর এই মুহূর্তে খুব চর্চায় আছে পাস্ট লাইফ রিগ্রেশন। ঠিক আছে, সেগুলো দিয়েও আনা সম্ভব। আগেকার দিনে মেডিটেশনের থ্রুতে এই জিনিসগুলো দিয়ে আনা যেত। তো অনেক রকমের ভয় ভীতি আছে যেগুলোর কোনো প্রয়োজন নেই, কিন্তু তবুও কন্টিনিউ চলে যাচ্ছে। সেগুলো এই ধরনের থেরাপির মধ্যে দিয়ে সম্পূর্ণরূপে নির্মূল করা যায় এবং এগুলো কার্যকরী, যেই কারণে এত পরিমাণে এগুলো বেড়ে যাচ্ছে। ইভেন পজেশনও অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই ধরনের কিছু থেরাপি দিয়ে ঠিক করা যায়। যেরকম হিপনোসিস দিয়ে নয়, আর একটা থেরাপি আছে যেটাকে আমরা সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশন বলি, যেখানে ধীরে 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 তোমার যে পজেসড হওয়ার যে টেন্ডেন্সি, সেই রকম অন্য কোনো জিনিসপত্র তোমার সামনে নিয়ে এসে যদি আমরা ক্রিয়া করি, সেই ক্রিয়াগুলোর জন্য তোমার মধ্যে চেঞ্জেস আসবে। একটা ছবি ছিল ভুল ভুলাইয়া বলে, সেখানে মঞ্জুলিকার লাস্ট সিনটা মনে আছে নিশ্চয়ই। সেখানে আমরা দেখেছিলাম যে একটা ধরনের তান্ত্রিক প্রসেসও চলছিল। তো ওটা করলে কি হয়, তোমার ভেতরে যেই চিন্তা ভাবনা বা মনোভাবনা বা মনোবৃত্তি চলছিল বা যে এন্টিটিগুলো রয়েছে তারাও কিন্তু তোমার চেতনার সাথে জড়িয়ে যায়। তুমি যেরকম আচরণ করবে প্রথম দিকে তারা সেরকম আচরণ করে, পরবর্তীকালে গিয়ে তারা তাদের মতন তোমাকে আচরণ করিয়ে নেবে, তখন তুমি তাদের মতন আচরণ করো, তখন তুমি তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। সেই সময় যদি এরকম কোনো ক্রিয়া পদ্ধতি করা হয় যেগুলোকে তারা ভয় পায়, তখন কিন্তু তারাও সেই জায়গা থেকে মানে তথস্থ হয়ে যায় এবং বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। অথবা সে যেটা চাইছে সেটা যদি কোনোভাবে স্যাটিসফাই করে দেওয়া যায় তাহলেও একদম, তখন বেসিক্যালি আমাদের এই যে একটু আগে বললাম না যে আমাদের ইচ্ছাগুলো যদি সাপ্রেসড হয়ে থাকে তাহলে সেগুলো এরকম ধরনের অদ্ভুত আচরণের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। এবং যদি কোনো রকম ভাবে সেই ইচ্ছাগুলো ফুলফিল করে দিলাম, তাহলে স্বপ্ন আমাদের সেই জন্যই হয়। তাই একটা কথা জানতে চাই, আমরা যখন ঘুমের মধ্যে থাকি তখন একটা কনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ডের মাঝখানের মধ্যে থাকি, দুটোর মধ্যেই রয়েছে আমরা, ঠিক আছে? আরইএম, র্যাপিড আই মুভমেন্ট, যখন আমরা খুব ডিপ স্বপ্নের মধ্যে রয়েছি বা কিছু র্যাপিড আই মুভমেন্ট হয়। এবার ধরো এই যে স্বপ্ন দেখি আমরা, সেই স্বপ্নটা আমরা কেন দেখি? মানে এটা কি কোনোভাবে যেগুলো আমরা ফিল করে এসেছি বা যে জিনিসপত্র নিয়ে আমাদের মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা চলছে সেইগুলোরই কোনো রকমের বহিঃপ্রকাশ, নাকি অন্য কোনো ওয়ার্ল্ডের সাথে আমরা কানেক্টেড হয়ে যাই ঘুমের মাধ্যমে? 3টে কারণে আমরা স্বপ্ন দেখি, দুটো বৈজ্ঞানিক কারণ, একটা আধ্যাত্মিক কারণ। ঠিক আছে, দুটো বৈজ্ঞানিক কারণের মধ্যে একটা হচ্ছে ভয় থেকে স্বপ্ন দেখি, আমরা যেই জিনিসগুলোকে ভয় পাই চাই সেগুলো আমাদের থেকে দূরে সরে যাক, সেই জন্য আমরা স্বপ্ন দেখি। আর 2 নম্বর হচ্ছে চাহিদার জন্য স্বপ্ন দেখি, আমরা যেগুলো চাই সেগুলো যদি জেগে থাকাকালীন না পেয়ে থাকি, স্বপ্নে সেগুলোকে ফুলফিল করার চেষ্টা করি। এই দুটো বৈজ্ঞানিক কারণ। আর 3 নম্বর কারণ হচ্ছে ওই নেগেটিভ ফ্রিকোয়েন্সি যদি কোনো রকম ভাবে আমাকে তার আন্ডার কন্ট্রোলে রাখার চেষ্টা করতে চাইছে, দেন তোমাকে স্বপ্ন দেবে। অনেক সময় আমরা শুনতে পাই যে মা কালী স্বপ্ন দিয়েছিলেন, তাই জন্য আমি এখানে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছি। সেটা কি মানে কোনো রকম ভাবে এটা আমার চাহিদা নাকি আনফুলফিলমেন্ট? সেই জন্যই বললাম না যে আধ্যাত্মিক কারণও আছে। ফ্রিকোয়েন্সি সবসময় নেগেটিভ হবে তার কোনো মানে নেই, পজিটিভও হতে পারে। মানে স্বপ্নের মাধ্যমে ইউনিভার্স আমাদের সাথে কানেক্ট করতে চায়। স্বপ্নের মাধ্যমে ইউনিভার্স আমাদের সাথে কানেক্ট এই কারণেই করে, কারণ যখন আমরা জেগে থাকি তখন আমরা প্রকৃতির যে ডাক সেটাকে সাড়া দিই না, যখন আমরা দিতে পারি না, কারণ আমরা তখন ইগোতে থাকি না যে আমাদের নিজস্ব অস্তিত্ব আছে। কিন্তু যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন সাবকনশিয়াস মাইন্ড আর আনকনশিয়াস মাইন্ডের জেগে থাকাটা থাকে। আনকনশিয়াস মাইন্ডের সাথে প্রকৃতির একটা বিরাট বড় সম্পর্ক। ওটাই হতো প্রকৃতি, ওটাই প্রকৃতি, ওটাই আমাদের নেচার, ওটাই অ্যাকচুয়ালি আমাদের নেচার যেটা ক্রিয়েট করছে আমাদের মধ্যে। এই যে ইন্দ্রদা, এই একটা কনসেপ্ট আমরা বারবার পাই, ধরো আমি শুয়ে আছি, আমার প্রিয় কেউ শুয়ে আছে, একই সময় একই রাতে অনেক সময় তাদের মধ্যে ইন্টারেকশন করতে আমি দেখেছি, দুজনে সেম স্বপ্ন দেখেছে। এটার কারণ কি হতে পারে? দুটো কারণ হয়।
যদি দুজনের চাহিদা একই রকম থাকে তখন কমফর্ট জোনে থাকি, তো আমরা নিজের প্রিয় মানুষটার সাথে শুয়ে আছি, ওই যে বলেছিলাম ফ্রিকোয়েন্সি লেভেল থেকে আমরা আরেকজনের ফ্রিকোয়েন্সি লেভেলকে দিতে পারি, টেলিপ্যাথির ব্যাপারটা এক্ষেত্রেও হয়, কারণ তখন আমরা আনকনশিয়াস মাইন্ড এবং সাবকনশিয়াস অ্যাক্টিভ হয়ে রয়েছে, দুজনের ওই আনকনশিয়াস সেক্টরটা যদি সেম ফ্রিকোয়েন্সি লেভেলে কাজ করে একই রকম স্বপ্ন দেব। ইভেন এটাও দেখা গেছে আমি তোমার স্বপ্নে কি তোমাকে প্রভাবিত করতে পারি সেই মুহূর্তে, এবং তুমি আমার স্বপ্নে এসে আমাকে প্রভাবিত করতে পারো। আচ্ছা, এটা ভীষণ কি বলবো, ব্লুটুথের মতো মনে হচ্ছে আমার। হ্যাঁ, কাইন্ড অফ আ ব্লুটুথ, কারণ দেখো ব্লুটুথও ফ্রিকোয়েন্সিতেই কাজ করে। এক্স্যাক্টলি। ঠিক আছে, তো আমাদের ব্রেনের ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, আমরা ইইজি টেস্ট বলে একটা টেস্ট আছে, সেখানে ফ্রিকোয়েন্সি পরিমাপ করি। ইইজি হ্যাঁ, টেস্ট। ইলেকট্রোএনসেফেলোগ্রাফ টেস্ট বলে একটা টেস্ট রয়েছে। তো ওই টেস্ট এর মধ্যে দিয়ে দেখা গেছে যে আমরা আরেকজনের সাথে যখন কানেক্ট হচ্ছি তখন তার ফ্রিকোয়েন্সি আমার ফ্রিকোয়েন্সি সেম। ইন্দ্রদা, মাঝে মধ্যে আমরা কয়েকটা খুব কমন স্বপ্ন দেখি, কারণ আমার মনে হয়েছে স্বপ্নের মাধ্যমে অনেক ক্ষেত্রে অনেক মেসেজ পাওয়া যায় বা পূর্বাভাস পাওয়া যায়। ঠিক আছে, কেউ স্বপ্ন দেখলো যে তার প্রিয় মানুষ মারা যাচ্ছেন, কিছুদিন পরেই দেখা গেল যে তার প্রিয় মানুষ সত্যি মারা গেলেন। হয়তো কনসিকুয়েন্স বা কিভাবে মারা গেছেন সেটাও তো ডিফারেন্ট, বাট সেই সিচুয়েশনটা তারা আগেই স্বপ্নের মধ্যে দেখতে পেয়ে যান। এটার লজিকটা কি? ইভেন আমি জানি যে তোমার সাথেও এরকম টাইপের কিছু একটা হয় বা এখনো হয়ে চলেছে, এটার লজিকটা কি? আমি তখন ছোট ছিলাম, আমি আমার একজন খুব প্রিয়, খুব কাছের একজন মানুষের ডেথকে 8 মাস আগে স্বপ্নে দেখেছিলাম, এবং তার যে সিকোয়েন্সটা ছিল বেশ খানিকটা মিলে গিয়েছিল। মানে আমি তখন ছোট ছিলাম, আমি পড়তে গেছিলাম একটা বন্ধুর সাথে, আমি স্বপ্নে যেটা দেখছি আমি পড়তে গেছিলাম একটা বন্ধুর সাথে, এবং ফিরছি, আমার বাড়ির থেকে একজন মানুষ এসে আমাকে খবর দিল যে তিনি আর নেই, তিনি চলে গেলেন, তিনি আমাকে দেখতে চাইছেন। তো তার সাথে আমরা ফিরে আসি, এইটুকুনি স্বপ্নে দেখেছিলাম। যখন সেই প্রিয় মানুষটা অ্যাকচুয়ালি তার মৃত্যু হয়, সেদিনকেও আমি পড়তে গেছিলাম এবং আমার পাশে আমার বন্ধুটিই ছিল, আমি স্বপ্নে যাকে দেখেছিলাম সেই বন্ধুটিই ছিল, এবং তাকে আমি বলছিলামও যে এরকম যেই মানুষটা অসুস্থ ছিল সেই মানুষটা হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু হঠাৎ করে একজন মানুষ আমার কাছে আসে আমার বাড়ি থেকেই, সে খবর দেয় যে তিনি আর নেই, তিনি আমাকে দেখতে চেয়েছিলেন, তাই আমাকে এক্ষুনি যেতে হবে। তো আমি মানে মৃত্যুর একদম আগের মুহূর্তে দেখতে চাইছেন? হ্যাঁ, এবং তিনি যখন মারা গেছেন তখন আমাকে নিতে এসেছিল, দেখা মানে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। তো আমি তাকে রিক্সা করে যেতে যেতে বলছিলাম যে এই জিনিসটা আমি আগে দেখেছি, মানে এটা হবে, এবং যখন এসে আমি ওই রকমভাবে সিচুয়েশনে তাকে দেখি, ঠিক স্বপ্নে যেরকম দেখেছিলাম সেরকম, তো আমি এর মানে খুঁজে পাইনি, মানে আমি তিনি মারা গেছেন সেখানে শোক করব কিনা বুঝতে পারিনি, আমি নিজে স্তম্ভিত হয়েছিলাম যে একদম অ্যাকিউরেট কি করে আমি দেখি। অনেক সাইকোলজিস্ট বা অনেক, এটা কি সেই সময়ের পর আবার হয়েছে এইরকম আমার সাথে 2-3বার 4বার তো হয়েছে, মানে 3বার পুরো স্পষ্ট, 4বারেরটা একটু আবছা ছিল, আমি এটা হতে দিইনি বলে সেটা হয়নি। আমার দাদুর ডেথও আমি ভীষণ রকম দেখেছি, এবং এর প্রমাণ রয়েছে আমার ছাত্রছাত্রীরা, মানে তারা ছিল সেই মুহূর্তে সামনে যখন এই ঘটনাটা ঘটে। আমি একটুখানি দুপুরবেলার টাইম ছিল, ঘুমিয়ে পড়েছিলাম, এবং সেখানে হঠাৎ করে ফোন আসে আমার দাদু আর নেই এই খবর দিয়ে। আমি ঘুম থেকে উঠে দেখি যে আমার ছেলেমেয়েরা, মানে যারা পড়ে আমার কাছে, তারা চলে আসে সেই সময়, এবং তাদেরকে আমি এটাই বলছিলাম, এবং ঠিক সেই সময় ফোনটা আসে এবং এসে বলে যে তিনি আর নেই। হ্যাঁ, এবং তারাও তো শুনে থ হয়ে গেছে যে কি হলো এরকম। আমি এর মানে জানার চেষ্টা করেছিলাম, অনেকে বিজ্ঞান আমাকে সেইভাবে ব্যাখ্যা দিতে পারেনি এই জায়গা থেকে, কিন্তু কিছু আধ্যাত্মিক মানুষ তার ব্যাখ্যা দিয়েছেন, এবং তন্ত্রের দিক থেকে, তন্ত্র আমি ঠিক বলবো না, বৈজ্ঞানিক যে আধ্যাত্মিকতা রয়েছে তার ভেতর থেকে এর ব্যাখ্যা দিয়েছেন যে অনেক সময় প্রকৃতি বা ওই নেচার বা ইউনিভার্স যাই বলো না তুমি, সেই ঘটনাগুলো আমাদের আনকনশিয়াস মাইন্ডে তৈরি করতে শুরু করে, এবং আমরা যদি সেই সময় একটু অচেতন হয়ে যাই, মানে আমাদের কনশিয়াস মাইন্ড থেকে একটু দূরে সরে যাই, তখন আমাদেরকে সেই পূর্বাভাসগুলো দেয়, যেটা আমরা দেখেছি। এটা আমার লাইফে হয়েছে বলে আমি এইভাবে ব্যাখ্যা করতে পারছি। পরে নিজের প্রফেশনাল লাইফে তো বহু মানুষের সাথে এরকম দেখেছি, তারাও এসে ব্যাখ্যা দিয়েছে, এবং আমরা
দেখেছি যে নেচারের এই জিনিসগুলো করার ক্ষমতা রয়েছে। আমাদের মনটা এতটা বড় না, মানে মনের স্তরগুলো এতটা গভীর আর এতটাই জটিল, শুধু কনসিয়াস মাইন্ড বা ওই গল্ফ বল দিয়ে তো গোটা পৃথিবী জয় করা যাবে না। কিন্তু আমরা ইউনিভার্সের জায়গাতে দাঁড়িয়ে সেই জিনিসগুলো দেখছি, এটা সম্ভব, এটা হয়। এর ব্যাখ্যাটা খুব জটিল, কিন্তু এটা সম্ভব। তুমি বলছো ইউনিভার্স আমাদেরকে একটা মেসেজ দিয়ে দেয় এরকম কিছু একটা হতে চলেছে, এবার সেই মেসেজ ওরিয়েন্টেড ওয়েতে যদি আমি সেটাকে আটকাবার চেষ্টা করি, তোমার কি মনে হয় সেই জিনিসটাকে আটকানো যাবে? ইউনিভার্স পূর্বাভাস দেয়, ঠিক আছে, বাট এই ধরনের ডেথ কেসের ক্ষেত্রে তো আমরা কিছু করে আটকানোর চেষ্টা করতে পারি না, তবে প্রিকশনস কিছু নিতে পারি। কিন্তু ঘটনা দুর্ঘটনাও হয় ইউনিভার্সের থ্রুতে, সেইগুলো আমরা চেষ্টা করলে আটকাতে পারি। ইউনিভার্স আমাদের পূর্বাভাস দেয় এবং আমাদের মনও সেই জায়গা থেকে আমাদের হেল্প করে। আমরা যদি আগে থেকে সেগুলো সচেতন হয়ে যাই, তাহলে কিন্তু খুব সুন্দর করে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি। একদম। ধরো স্বপ্নে অনেকে সাপের স্বপ্ন দেখতে পারেন বা দেখেন রাদার, যে সাপ তাদেরকে তাড়া করলো, তাদের বাড়ির মধ্যে অনেক সাপ রয়েছে, কাকে সাপে কামড়েছে, এরকম টাইপের সাপের স্বপ্নর যে কেসটা রয়েছে সেটা আমি অনেক অনেক পেয়েছি। ঠিক আছে, আমার নিজেরই হয়তো এরকম টাইপের স্বপ্ন কয়েকবার আমি দেখেছি আর খুব ভয় পেয়েছি সেটার জন্য। এটার কি কোনো মিনিং থাকে সাপের সাথে? স্বপ্ন বিজ্ঞান, আধ্যাত্মিকতার মধ্যে স্বপ্ন বিজ্ঞান আছে। অনেকে বলে যে সাপ দেখলে বা সাপ মারলে ধন সম্পত্তি আগমন ঘটে, ঠিক আছে, বাট বিজ্ঞানের সুন্দর ব্যাখ্যা দিয়েছে। ফ্রয়েডের কথাই বলবো। ফ্রয়েডের একটি তত্ত্ব আছে যেটা সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্টের তত্ত্ব, ডেভেলপমেন্ট বলবো না, উনি হিউম্যান স্যাটিসফ্যাকশনের কথা বেশি বলেছেন, বিশেষ করে যৌন স্যাটিসফ্যাকশনের কথা। এখানে এক্স্যাক্টলি, এখানে যৌনতা মানে কিন্তু আমরা ওই যে একটা দুজন মানুষের মিলন সেটা বলবো না। এখানে যৌনতা বলতে বোঝায় আরাম, তৃপ্তি এবং কি বলবো স্যাটিসফাইড হওয়া, যেটা শুধু যৌনতার মধ্যে দিয়ে, মানে যেটা আমরা একে অপরের সাথে শারীরিক সম্পর্ক, হ্যাঁ শারীরিক সম্পর্ক, সেটা দিয়েই যে শুধুমাত্র হয় তার কোনো মানে নেই। অনেক রকমের স্যাটিসফ্যাকশন থাকে। কাউকে জড়িয়ে ধরে স্যাটিসফ্যাকশন হতে পারে, হাত ধরে স্যাটিসফাইড হতে পারে, কেউ কিছু খেলেও স্যাটিসফাইড হয়, ঘুমালেও স্যাটিসফাইড হয়, ঠিক আছে, কেউ খুব দরকার এখনকার দিনে ঘুমটা, টাকা ইনকাম করলেও স্যাটিসফাইড হয়। এগুলো স্যাটিসফ্যাকশনের এগুলো সবকটাই যৌনতার মধ্যে পড়ে। এগুলো যৌনতার মধ্যে পড়ে। যৌনতা মানে স্যাটিসফ্যাকশন। কোনো মিডিয়ামকে ইউজ করে তুমি স্যাটিসফাইড হচ্ছ সেটা তোমার ব্যাপার, ঠিক আছে। তো যৌনতা বললে আমরা খুব নেগেটিভলি ভাবি, একদমই নয়। আরাম, বেসিক্যালি একটা আরাম বোধ, ঠিক আছে। তুমি যদি একদম মানে টিপিক্যালি দেখো ইন্টারকোর্স বা সেক্সুয়াল রিলেশনশিপের ক্ষেত্রে আরামের কথা তো আলটিমেটলি তো আরামের জায়গাতেই যাচ্ছে। এক্স্যাক্টলি। তো সেদিক থেকে দেখতে গেলে ফ্রয়েডের বর্ণনা অনুযায়ী এই সাপ বা যে কোনো ছুঁচালো জিনিস, ছুরি হতে পারে, পেন্সিল হতে পারে, এগুলো যদি আমরা স্বপ্নে দেখি, সেগুলো দিয়ে আমাদের যৌন অঙ্গের কথাই বোঝায়, ছেলে হোক, বিশেষ করে ছেলেদের। আচ্ছা, ঠিক আছে। তো মানে কি রিলেটেড ওটা? কি রিলেটেড বলতে বোঝায় যে ওই ধরনের সাপ বলো বা তুমি যে কোনো ছুঁচালো জিনিস বলো, এগুলো বিশেষ করে ছেলেদের যৌন অঙ্গের কথাই বোঝায়। এবং কেন বোঝায়? যেহেতু আমাদের অ্যাডাল্টদের ওই অঙ্গের ব্যবহার করে আমরা খুব দ্রুত স্যাটিসফাইড হতে পারি এবং এই ধরনের মানসিকতা আমাদের মাথার মধ্যে চলতে থাকে। তাই যখন আমরা স্বপ্ন দেখি, আমাদের যে সাবকনশিয়াস মাইন্ড, তার কিছু তোমার প্রহরী থাকে, সেই প্রহরীরা সরাসরি সেই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে আনতে পারে না, চায় না, কারণ আনতে দেয় না। হ্যাঁ, তখন একটা প্রতীকের মধ্যে দিয়ে, একটা মেটাফোরের মধ্যে দিয়ে আমরা সেগুলোকে দেখার চেষ্টা করি। কোনো না কোনো জিনিসে হয়তো তুমি সেইভাবে স্যাটিসফাইড হওনি। খোঁজ করে দেখো যে তুমি রিসেন্টলি কোন জিনিস থেকে, যেটা তুমি চাইছিলে, স্যাটিসফ্যাকশন পাওনি, হয়তো স্বপ্নে তুমি সেই জায়গাটা থেকে স্যাটিসফাইড হয়ে যাওয়ার চেষ্টা করছো। এবং তোমার স্বপ্ন বিজ্ঞানের মত অনুযায়ী যৌনতাও এক ধরনের স্যাটিসফ্যাকশন দেয়, তাই ওটাকে লিঙ্ক আপ করে নিয়ে সেই জায়গাটাকে ওভারকাম করার চেষ্টা করছে। আমি পার্টিকুলারলি একটা স্বপ্ন দেখেছিলাম, আমি ভয় পেয়েছিলাম সেটা দেখে, যে একটা বাড়ি রয়েছে, সেই বাড়ির মাঝখানে একটা নিচু জায়গা রয়েছে, হয় না আগেকার দিনে রোমান গ্ল্যাডিয়েটররা একটা অ্যারেনার মধ্যে যুদ্ধ করতো, সেরকম একটা জায়গা,
এবার সেখানে দুটো বড় বড় সিংহ রয়েছে, ঠিক আছে, একটা আচ্ছা। সিংহর চোখ পুরো কাটা। আচ্ছা এবার আমাকে বারবার সেই সিংহটা তাড়া করছে, আচ্ছা এবং তাড়া করতে করতে আমি একটা খুব এমন জায়গার মধ্যে আছি যেখানে সে পৌঁছতে পারছে না, আর একটু এফোর্ট দিলে সে পৌঁছে যাবে, একদম। আর আমি সেখানে বিশাল ভয় পাচ্ছি, আর আমি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা এরকম টাইপের স্বপ্নে রাদার আমি কখনো ভয় পাইনি ছোট থেকে। লোকজন ভূতের স্বপ্নও দেখে, বাট ওই পার্টিকুলার স্বপ্নটা সেই দিন রাতে আমি যখন দেখলাম আমার খুব ভয় লেগেছিল। আমি তো আবার মাঝরাত, তখন 4টে বা 5টা বাজে। আমি সেই সময় গুগল খুলে সার্চ করে দেখছি এই স্বপ্নটার মিনিংটা কি। মিনিং কি? এই যে স্বপ্নগুলো দেখি সেগুলোর কি অ্যাকচুয়ালি মিনিং থাকে, নাকি এগুলো জাস্ট চাওয়া পাওয়া স্যাটিসফ্যাকশন, নাকি এগুলোর মধ্যে দিয়ে কোনো পূর্বাভাসের ব্যাপারটাও আসে? দেখো, অবশ্যই স্বপ্নের মানে আছে, নাহলে এটার মানে কি হতে পারে ইন্দ্রদা? বেসিক্যালি হতে পারে তুমি রিসেন্টলি তোমার অথরিটি ফিগার যে বা যিনি ছিলেন তার থেকে কোনো রকমের থ্রেট, কিছু ইস্যুস পেয়েছো এবং তুমি মানতে চাইছো না, সেই দিক থেকেও হতে পারে। অথবা তুমি অথরিটির জায়গায় পৌঁছানোর চেষ্টা করছো কিন্তু স্টাক করে গেছো, আটকে গেছো, সেই জন্য তুমি দেখার চেষ্টা করছো। এমনও হতে পারে যে তুমি কিছু করতে চাইছো এবং সেটা বিরাট বড় আকারে করতে পারোনি, বা কোনো অথরিটি ফিগার তোমাকে সেটাকে আটকে দিয়েছে, সেটা থ্রুতেও তুমি দেখতে পারো। হয়তো সেই অথরিটি ফিগারকে তুমি সম্মান করো, তাই তুমি তাকে সরাসরি স্বপ্নে দেখতে পারোনি। ওই প্রহরীরা তোমাকে সিংহের মাধ্যমে দেখিয়েছে, কারণ পশুদের মধ্যে রাজা হচ্ছে সিংহ। হতে পারে সেই অথরিটি ফিগারকেই তুমি দেখছো, হতে পারে। এইগুলো যাই আমরা দেখি না কেন, তার পেছনে আমাদের ব্যক্তিগত জীবনেরই প্রতিচ্ছবি রয়েছে। একদম, এবং গুরুতর প্রত্যেকটা জীবন মানুষের মধ্যে তো চাওয়া পাওয়া থাকে, এবং চাওয়া পাওয়াটাই আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এই মুহূর্তে। তুমি যেগুলো চাইছো পাচ্ছ না, সেগুলো কিন্তু তুমি তোমার স্বপ্নের মধ্যে দিয়ে পূরণ করার চেষ্টা করবে। ধরো কোনো মানুষ যদি খুব অ্যাম্বিশিয়াস হয়, সেই সেটার প্রতি দিন রাত পরিশ্রম করছে, একদম পরিশ্রম করে হয়তো সে 5 বছরের মতো পৌঁছতে পারতো, সে চাইছে 2-2.5 বছরের মতো পৌঁছতে, তার জন্য সে এফোর্টও দিচ্ছে। এবার সেখানে অনেক সময় আমরা দেখি যে মানুষ স্টাক করে, অনেক এন্টারপ্রেনিউর রয়েছে, ইভেন অনেক ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটররাও রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে সেই স্যাটিসফ্যাকশনের যে জায়গাটা রয়েছে, সেই স্যাটিসফ্যাকশনের জায়গাতে সে পৌঁছতে পারছে না, কম্পিটিশন ফেস করছে, তো সেই সময় এরকম টাইপের স্বপ্ন দেখা যেতে পারে। হ্যাঁ, একদম দেখা যেতে এই পারে। যে স্বপ্নটা আমি যদি একদম ফ্র্যাঙ্কলি বলি, এটা আমি প্রায় 2-2.5 বছর আগে দেখেছিলাম, বা সেরকম একটা সময় দেখেছিলাম, ঠিক আছে, তখন সবে সবে চ্যানেল স্টার্ট হচ্ছে। আমি এখন তোমার কথার সাথে এটা রিলেট করতে পারছি। একদম, মানে আমি যেটা বুঝতে পারছি, মানুষ স্বপ্ন দেখে 3টে কারণ, 2টো বৈজ্ঞানিক, একটা আধ্যাত্মিক। এবার আমি ব্যাক টু দ্য মেন কোশ্চেন, যেটা আমার মাথায় অনেকক্ষণ ধরে আসছে তুমি যখন বলছিলে, সেটা হচ্ছে যে তুমি বললে 95% কেসেস মেন্টাল ইলনেস, 5% কেসেস প্যারানর্মাল বলা যেতে পারে, বা প্যারাসাইকোলজিক্যাল, বা আননোন, আনসলভড। তো এই যে ডিভিশনটা রয়েছে, পজেশন, ডেমনিক পজেশন রাদার, ভার্সেস মেন্টাল ইলনেস, এই দুটো দেখতে ইনিশিয়াল ফেজে সেম লাগে একদম, বাট ডিফারেন্সটা কোথায়? বুঝবো কি করে কেউ পজেস নাকি সে মেন্টালি ইল? গুড, ভালো প্রশ্ন। 95% কেসেসের ক্ষেত্রে যে মেন্টাল ইলনেসের যে প্রবলেমসগুলো আসে, সেখানে না আমরা এটা লক্ষ্য করি যে যারা এইভাবে নিজেদেরকে পজেসড বলে মনে করছেন, বা যারা এরমভাবে মানসিকভাবে আক্রান্ত বলে মনে করছেন, তারা না অ্যাট দ্য এন্ড অফ দ্য, মানে আর পেরে উঠছেন না যখন, তখন না বাঁচার চেষ্টা করেন, তখন তারা হেল্প খোঁজার চেষ্টা করেন। কোথাও গিয়ে তাদের মধ্যে নিজেদের সত্তা হারিয়ে যায় না। কিন্তু যদি তুমি ওই 5%-এর কেসে চলে যাও, যেটা আমাদের পজেসড হওয়ার লাস্ট ফেজ, সেখানে আমি আমার নিয়ন্ত্রণে আর থাকি না, তখন আমি বাঁচতেও চাইবো না, আমাকে দিয়ে যা করানো হবে আমি সেটাই করার চেষ্টা করব। আমি থাকবো না, আমি তার সত্তাতে পরিণত হব। এগুলো খুব ভালো মতন বোঝা যায়। মিথ্যে কথা যারা অ্যাকচুয়াল পজেসড হয় বলে না, এটা শুনলে অবাক হবে, যারা অ্যাকচুয়ালি পজেসড হয় তারা মিথ্যে কথা বলে না, তারা সত্যি কথা বলে। এমনও হতে পারে যে তোমার ভূত ভবিষ্যৎ বর্তমান নিয়েও বলে দেবে। ইভেন অনেক আননোন ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজেও কথা বলতে পারে। হ্যাঁ, ওটা আমরা আরেকটা ডিসঅর্ডারের ক্যাটাগরিতে ফিট, দ্যাট ইজ কল্ড ফরেন ল্যাঙ্গুয়েজ সিনড্রোম।
ঠিক আছে, এরকম একটি বিহারের একটি ছেলের ঘটনা তোমাকে আমি বলি। সেই ছেলেটি প্রত্যন্ত বিহারের একটি গ্রামে থাকতো, চাষাবাদ করেই সবার চলতো, কিন্তু হঠাৎ করে সেই ছেলেটির মধ্যে পরিবর্তন আসে। প্রায় 1 সপ্তাহ খানেক কি 8 দিন মতন সময় সে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে নেয়। যখন ওখান থেকে বেরিয়ে আসে, রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলতে শুরু করে। বিহারি ছেলে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলতো? একদম অদ্ভুত বিষয়। গ্রামার জানে না, ওয়ার্ডস জানে না, কি করে? মানে এটা মেন্টাল যদি ডিসঅর্ডার হয় মেনে নিচ্ছি, ওকে তো ইনিশিয়েশন ফ্যাক্টরটা তো কিছু লাগবে একদম ল্যাঙ্গুয়েজের জন্য। হ্যাঁ, তাহলে সেটা সে পাবে কি করে? এক্স্যাক্টলি। ফরেন অ্যাকসেন্ট সিনড্রোম বা ফরেন ল্যাঙ্গুয়েজ সিনড্রোমের ক্ষেত্রে যেটা হয় যে তোমার অ্যাকসেন্ট বদলে যাবে। ঠিক আছে, মানে তুমি স্পষ্ট ভাষায় কথা বলছো, কিছু কিছু মানুষের হয় দেখবে ইংলিশে কথা বলছে তো তারা হঠাৎ করে নিজে যেচে নয়, মানে হঠাৎ করে চেঞ্জ করে দেয়, তোমার একটুখানি ওই ব্রিটিশ টান ইউজ করে কথা বলার চেষ্টা করে, ইচ্ছা করে নয়, হয়ে যায়। দ্যাট ইজ ফরেন অ্যাকসেন্ট সিনড্রোম। আচ্ছা, ফরেন ল্যাঙ্গুয়েজ সিনড্রোমের ক্ষেত্রে যেটা হয়, যেটা আমরা দেখেছি, যে তুমি হয়তো জানোই না, তুমি ভাবো ওই বাচ্চাটা বিহারের একটা প্রত্যন্ত গ্রামে থাকে, তারা 7-8 বছর বয়স, সে কি করে ওই রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলবে? রাশিয়ান সিরিয়াল বা সিনেমাও তো খুব একটা হয় না, বা দেখিও না আমরা, বুঝবেও না। হ্যাঁ। এবার তাদের গ্রামের লোকেরাও তো জানে না, না, তারা তো ভয় পেয়ে গিয়েছিল, এবং এদিক ওদিক সেদিক করে এদিক এখানে ওখানে সেখানে নিয়ে যাওয়ার পরে যারা অ্যাকচুয়ালি এটা বুঝতে পারে তারা বোঝাচ্ছে যে এই তো রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলছে। সেই ছেলেটাকে পরবর্তীকালে ইউএসএতে নিয়ে যাওয়া হয়, তার চিকিৎসা চলে এবং সে দিব্যি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলছে, এবং স্পষ্টভাবে গবেষণা চলে, এরকম চলছে, হচ্ছে। এখন কি অবস্থায় রয়েছে আমি জানি না, এটা বেশ বহুদিন আগেকার ঘটনা। মানে এটার কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন সায়েন্সের না, নেই তো, এটা ওই 5%-এর মধ্যে পড়ে যাচ্ছে না তো। এরই যে ছোটখাটো ভার্সন, আমরা সেটা ওই ফরেন অ্যাকসেন্ট সিনড্রোম, আমাদের খুব বিখ্যাত একজন বলিউড আর্টিস্টেরও কিন্তু ফরেন অ্যাকসেন্ট সিনড্রোম ছিল, ঐশ্বরিয়া রায়ের। তো উনি কিরকম ব্যাপারটা? উনি ইংলিশটাকে একটু টেনে টেনে বলার চেষ্টা করতেন একটা টাইমে, এখন ঠিক হয়ে গেছেন চিকিৎসার পরে। তো ইংলিশটাকে টেনে বলা বোঝা যাচ্ছে, বুঝতে পারছি। ফরেন মানে তুমি একজন ইন্ডিয়ান, তোমার ইংলিশ আর একজন ব্রিটিশ এর ইংলিশ তুমি শিখছো, আলাদা ব্যাপার, কিন্তু তুমি হঠাৎ করে ওইভাবে টেনে বলা শুরু করলে সেটা আলাদা ব্যাপার। কেউ এটা ইচ্ছা করে করে, কেউ এটা অটোমেটিক্যালি করে। সাউথ ইন্ডিয়ান যারা রয়েছে তাদের ইংলিশটা আবার একটু অন্য রকমের হয়। তো এটার বৈজ্ঞানিক কারণ আছে, কিন্তু ওই বাচ্চা ছেলেটার কি বলবে? রাশিয়ানটা কিভাবে বলছে? এক্স্যাক্টলি সেটাই। আমরা অটিস্টিক বাচ্চাদের কথা অনেক সময় জানি, অনেক বিজ্ঞানীরা এটা মনে করেন যে নেক্সট হিউম্যান জেনারেশন যেটা হবে বা হিউম্যানিটি যেটা আসবে, অটিজমে যারা ভোগে তারা হচ্ছে সেটা নেক্সট হিউম্যানদের গেটওয়ে। মানে আমরা হচ্ছি হোমোসেপিয়েন্স সেপিয়েন্স, এরা হচ্ছে হোমোসেপিয়েন্স সেপিয়েন্স সেপিয়েন্স। ঠিক আছে, যখন মানুষ গুহা মানব ছিল তখন তারা হোমোসেপিয়েন্স ছিল, এই মুহূর্তে মানুষ অনেক উন্নত হয়েছে, এরা হচ্ছে হোমোসেপিয়েন্স সেপিয়েন্স। আর এর পরের যারা মানুষ আসবে, আমাদের ঠিক পরের মনুষ্য প্রজাতি, তারা হোমোসেপিয়েন্স সেপিয়েন্স সেপিয়েন্স। মানে 4টে হোমোসেপিয়েন্স না, 3টে থাকবে। 3টে, তাদের মধ্যে সুপার ন্যাচারাল কোয়ালিটি থাকবে। আর সেটার ইনিশিয়েশন ফ্যাক্টরটা অটিজম বা স্পেশাল বলে, অনেকে মনে করে অটিজমটা হচ্ছে তাদের গেটওয়ে, কারণ অনেক অটিস্টিক চাইল্ডদের মধ্যে এমন কিছু সুপার ন্যাচারাল এবিলিটি থাকে যেটা সাধারণ মানুষের থাকতে পারে না। কয়েকটা জিনিস কম, বাট কয়েকটা জিনিস এতটা বেশি সেটা এক্সট্রা অর্ডিনারি লেভেল। A.R. রহমানকে দেখো, উনি সমস্ত রকমের ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন। উনি কি অটিজম? হ্যাঁ, উনি অটিজম। A.R. রহমান। আইনস্টাইন অটিস্টিক ছিলেন, মেন্টাল রিটার্ডেশন ছিল ওনার। আমরা ছোটবেলায় ক্লাস 9-10 এর বায়োলজি বইতে বা লাইফ সায়েন্সের বইতে ছিল যে আর্কিওপটেরিক্স, ঠিক আছে, সরীসৃপ এবং পক্ষীর মাঝখানের একটা স্তর, যেটা মিসিং লিংক এখন আর পাওয়া যায় না। একদম। তো আমাদের হিউম্যানসদের সাথে ওই ফিউচার জেনারেশনের যারা হিউম্যানস রয়েছে, তাদের মিসিং, মানে তাদের এই যে মিসিং লিংক যেটা, সেটা কি বলতে চাইছে যে অটিজমে যারা রয়েছে, অটিস্টিক যারা, তারা, আমরা মিউটেন্ট বলি, মানব বিকাশ বলি, এবং তাদের কাছে সুপার ন্যাচারাল পাওয়ার বলি, বাট দ্যাটস নট সুপার ন্যাচারাল। আমি একটা আমার লাইফের ঘটনার কথা বলি, শেয়ার করি, তোমার ভালো লাগবে। আমার এক কাকিমণি, মানে আমার কাকি, তার একটা বাচ্চাদের এরম স্পেশাল চাইল্ডদের একটা স্কুল ছিল, তো
তো আমি শুনেছিলাম কাকির কাছ থেকে যে তার স্কুলে একটি ছেলে এসেছিল, বাচ্চা ছেলে, 12 বছর বয়স। তার একটি স্পেশাল কোয়ালিটি ছিল, অটিস্টিক বাচ্চা। তুমি যদি তার সামনে গিয়ে দাঁড়াও, সে তোমার নাম আর বয়স বলে দেবে। নাম আর বয়স বলে দেবে? হ্যাঁ, তুমি যদি তার সামনে গিয়ে দাঁড়াও, তোমার নাম আর বয়স সে তার মায়ের কানে কানে বলে দেবে। কোথায় বলো তো কেসটা? আমাদের এখানেই, তোমার ওই 1 নম্বরের কাছে পিঠে। 1 নম্বর এয়ারপোর্টে? এই মুহূর্তে আমি শুনেছিলাম পরবর্তীকালে বেঙ্গালুরুতে ওর উপরে অনেক রিসার্চ কিছু চলছে, ও চিকিৎসাও চলছে। তো ও অটিস্টিক বাচ্চা ছিল। নাম আর বয়স কিভাবে বলতে পারবে? একটা অটিস্টিক চাইল্ড, সে তার মায়ের কানে কানে তোমাকে ফার্স্ট টাইম দেখছে, তোমার নাম আর বয়সটা তাও হয়তো গেস করে ঠিক বললো, বাট নাম কিভাবে বলতে পারবে? না, বয়স তুমি গেস করার কথা বলছো। একটা অটিস্টিক চাইল্ডের কিন্তু সেই সেন্সটা থাকে না যে আর 5টা সাধারণ মানুষের মতো সে ভাবতে পারবে। অ্যানালাইসিস বা অ্যানালিটিক্যাল পাওয়ারটা অত থাকে না। নামটা কি বলে? আমার সেটাই এটাই তো রহস্য না। এবার এখানেই আমাদের আধ্যাত্মিক মনোবিজ্ঞান যেটা বলে, ওই ইউনিভার্সাল ফ্রিকোয়েন্সি যেটা রয়েছে সেটা তাদের আনকনশিয়াস মাইন্ডের মধ্যে ভীষণ প্রভাব ফেলতে পারে। এবং তাদের যেহেতু আনকনশিয়াস মাইন্ড একটু অগোছালো টাইপের, সেই জন্য তারা ওই ইউনিভার্সাল হেল্পটা নিতে পারে ফ্রিকোয়েন্সির থ্রুতে। তারা সেই ইউনিভার্সের থ্রুতে ওই পাওয়ারগুলোকে গ্রিপ করে। এবং এটাও তোমাকে একটুখানি বলি, আমাদের মানুষের মধ্যে এরকম ক্ষমতা রয়েছে যেটা যদি আমরা চেষ্টা করি, যোগ বলে, আগেকার দিনের মুনি ঋষিরা যেটা করতেন, গাছপালার সাথেও কিন্তু আমরা কথা বলতে পারি। ইভেন গাছপালাও কিন্তু নিজেরা নিজেদের সাথে কথা বলতে পারে। ধরো তুমি কোনো গাছকে কাটলে, তার আশেপাশে তারই প্রজাতির অন্যান্য গাছগুলো রয়েছে, তারা কিন্তু নিজেদের ওই শিকড় বাকড় বা মাটি বা ওর মধ্যে দিয়ে অন্য একটি গাছকে ফ্রিকোয়েন্সি পাঠিয়ে দেবে যে তুমি সাবধানে থাকো, আমার এরকম কিছু হচ্ছে, ঠিক আছে। তো সেই গাছটা তখন নিজের শরীরের মধ্যে এমন কিছু টক্সিসিটি তৈরি করে যাতে তার যদি কাটা পড়ে সেই জায়গাটা, তার যে নিজস্ব চেতনা, সেটা যেন হার্মফুল না হয়। খুবই ইন্টারেস্টিং আর ডিপ টপিক এটা। আর তার মানে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, যেখান থেকে এতগুলো ব্যাপার এলো, সেটা হচ্ছে তুমি বলছো মেন্টাল ইলনেস যদি থাকে তাহলে তার হেল্প চাওয়ার একটা প্রবণতা থাকবে। একদম। বাট পজিশনের কেসের ক্ষেত্রে কোনো হেল্প চাওয়ার যে প্রবণতা থাকবে না, কারণ সে নিজের কন্ট্রোলে তখন আর থাকে না, সে বোঝে না যে সে সেরকম করছে। কিন্তু মেন্টাল ইলনেসের ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে সে কোথাও গিয়ে চেষ্টা করছে সহযোগিতা চাওয়ার, তখন তাদেরকে সহযোগিতা করলে তারা ঠিক হয়ে যেতে পারে। একটা কথা বলো, তাহলে যারা আত্মহত্যা করেন তারা তো নিজের হাতে নিজের লাইফটাকে শেষ করছেন। তাহলে মেজরিটি অফ দ্য কেসেস কি পজিশনের কেস না মেন্টাল ইলনেসের কেস? এটা খুব ভালো প্রশ্ন করেছো। মেজরিটি অফ সেলফ হার্ম বা আত্মহত্যা যদি আমরা বলি, সেটা অ্যাক্সিডেন্টাল হয়। কিরকম? মেজরিটির ক্ষেত্রে আত্মহত্যা করার চেষ্টা করতে গিয়ে অ্যাক্সিডেন্টালি আত্মহত্যা হয়ে যায়। চেষ্টাটা তো অন দ্য ফার্স্ট প্লেস, তার ওই ইন্টেনশনটা রয়েছে যে আত্মহত্যা করবে, তার জন্য করা। দেখো, আত্মহত্যার তো কারোর এক্সপিরিয়েন্স নেই না, সেটা যে কতটা পেইনফুল হতে পারে সেটা আমরা কেউই জানি না। কেউ ধরো অত্যন্ত ডিপ্রেসড হয়ে রয়েছে, তার জীবনে আর কোনো দিক ইচ্ছাই করছে না, মানে কিছুই ভালো লাগছে না, তখন সে চাইবে নিজেকে শেষ করে দেওয়ার। নিজেকে শেষ করে দেওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু কারোরই নেই, ঠিক আছে, আমারও নেই, তোমারও নেই। কিন্তু আমরা যখন অত্যন্ত ডিপ্রেশনে চলে যাই, তখন আমরা চেষ্টা করি যে এমন একটা কিছু কাজ করব যাতে নিজেকেও হয়তো বেটার, মানে চমকে দিতে পারি। এই করতে গিয়ে এমন কিছু প্রসেস আমরা অ্যাপ্লাই করি, সেটার মধ্যে দিয়ে গিয়ে হয়তো আত্মহত্যা হয়ে যায়। একটা মেয়ের সাথে কথা বলছিলাম, সেই মেয়েটি আমাকে বলছিল তার বয়ফ্রেন্ডের সাথে কোনো ব্রেকআপের কোনো একটা সিন হয়েছে। সে একটা পার্টিকুলার রাস্তাতে হাঁটাচলা করছিল, বা তুমি এই যে সেলফ হেল্পের কথাটা, যেটা তুমি বলে যে হেল্প চাওয়ার যে ব্যাপারটা, সে হাঁটাহাঁটি করার সময় তার যে টিউটর রয়েছে সেই দিদিকে ফোন করে নিজের ভেতরে ওর কথা বলার ক্রেভিং হচ্ছিল, কারোর সাথে কথা বলতে চাইছিল। সেই সময় সে তার ওই দিদিকে ফোন করে ফোনে পায়নি বা কিছু, ফোনটাকে সাইলেন্ট করে দিয়েছে। তারপরে ওর দিদি অনেকবার ঘুরিয়ে ফিরিয়ে ফোন করেছে। আমাদের বাগবাজার ঘাট আছে, আমি জায়গার নাম বলছি না, সাঁতার জানে না মেয়েটি। এবার সে ওই যে পার্টিকুলার যে ঘাটটা রয়েছে ওখান থেকে জাম্প করবে, এরকম টাইপের একটা কন্ডিশন। সেই সময় সে থেমে যায়,
সে ভাবছে যে করবে, বাট সেই সময় সে থেমে যায়। হুম পাশে একটি বিহারি মেয়ে বসেছিল, হুম ঠিক আছে, ভাঙা ভাঙা বাংলায় জিজ্ঞাসা করছিল যে কি হয়েছে, কেন কাঁদছো অ্যান্ড অল। সেখানে সেই মেয়েটি তার সাথে 1.5 ঘন্টা কথা বলে, হুম কিছু ফিল হয়, মেয়েটি থেকে নাম্বারও নেয়, একদম। সে বাড়ি চলে যায়। হুম এখানে কিন্তু ডাইরেক্টলি সে কারোর হেল্প পেল না হুম। যখন সে চেয়েছিল, হুম বাট একটা লাস্ট আশার খোঁজে ছিল। হুম পজিশনের কেসের ক্ষেত্রে কি সেই লাস্ট আশাটা না, সে চাইবেই না? থাকে না, একদমই থাকে না। কারণ ওই যে বলেছিলাম এর আগে যে ফ্রিকোয়েন্সিগুলো শরীর দখলের চেষ্টা করে, সে তার নিজের শক্তি বাড়ানোর জন্য তোমার শক্তিটাকে বা তোমার ফ্রিকোয়েন্সিগুলোকে কালেক্ট করার চেষ্টা করে। তখন সে এমনভাবে তোমাকে জড়িয়ে দেবে যে তুমি ওখান থেকে আর বেরোতেই পারবে না। মানে তুমি তোমার চেতনা, যেটা তোমার শক্তি, সেই চেতনা শক্তি হারিয়ে ফেলবে। ধরো আত্মহত্যা করতে গিয়ে কেউ বেঁচে গেলেন, হুম তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটাকে তুমি কি বলবে? বা ধরো একবার ট্রাই করেছে, ট্রাই করেছে, সঙ্গে সঙ্গে কেউ এসে তাকে বার বাঁচিয়ে করে নিলে। বাঁচিয়ে নিয়ে হ্যাঁ, হসপিটালে তার নিয়ে গেল। ঠিক পর মুহূর্তে প্রচন্ড রকমভাবে তাকে সাপোর্ট করা উচিত, ঠিক আছে, ভীষণ রকমভাবে। মানে কান্নাকাটি না করে সেই কাজটা করেছে, তার মেন্টাল কন্ডিশন ভীষণ লো। তোমাকে একটা জিনিস বলি, এখানে এরম ধরনের কেসেসগুলোতে দেখা গেছে, খুব রেয়ার, মানে তাও বলছি, ধরো তুমি অত্যন্ত রকমভাবে মানসিকভাবে মানে ডিপ্রেসড হয়ে গেছো, তুমি সুইসাইড করতে চাইছো, আত্মহত্যা করতে চাইছো, তখন কিন্তু অনেকে অনেককে দেখতে পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক অনেক আছে, কালো শ্যাডোই ফিগার আমি পেয়েছি এই জিনিসটা। হ্যাঁ, অনেকে দেখতে পায়। অনেকে বলে ওই মৃত্যুদূত এসছে, অনেকে বলে যে কানের মধ্যে ফিসফিস করে বলছে যে করছে, কর, বা কর, প্রিয় কর। মানুষকে হ্যাঁ, দেখতে দেখতে পায়, পাচ্ছে, বা exactly। এই জিনিসগুলো দেখতে পায়। হুম। ঠিক আছে, অনেক ক্ষেত্রে এগুলো আমাদের হ্যালুসিনেশনের জন্য হয়, কিন্তু কিছু রেয়ারেস্ট কেস আছে যেখানে দেখা যায় এই ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু তাদের মধ্যে সেই প্রভাব ফেলার চেষ্টা করছে, নিজেদের কাছে টানার চেষ্টা করছে। সেগুলোর ক্ষেত্রে কেসগুলোকে আর বাঁচানো সম্ভব হয় না। আমি অনেক কেসে পেয়েছি, আত্মহত্যা করতে গেছে, এরকম প্যারানর্মালের কথাই বলছি, তখন তারা আমাকে একটাই কথা বলেছে এরকম জিনিসপত্র থেকে ফিরে আসার পর, যে কৌস্তভ, আমাকে কেউ টানছিল, হুম আমাকে বলছিল যে কর কর, হুম কিছু নেই। হুম এই সাউন্ডগুলো কোন ভাষাতে হুম সেটা সে কিন্তু বুঝতে পারছে না, বাট হুম সিগন্যালিংটা যাচ্ছে, বাংলায় নয়, একদম ফরেন কোনো ল্যাঙ্গুয়েজ, একদম বাট সে বুঝতে পারছে তাকে কি বলা হচ্ছে, একদম। এন্ড সেখানে কোনো একটা ভাবে সে বেঁচে গেছে। তো মাঝে মধ্যে তোমার সাথে আমি যখন কথাবার্তা বলছি, তখন এখানে সায়েন্সের একটা জায়গা রয়েছে, এখানে একটা স্পিরিচুয়াল জায়গা রয়েছে, এখানে একটা প্যারানর্মালের জায়গা রয়েছে। একদম। আমি আমার মনে হচ্ছে সায়েন্সটা কনসিয়াস মাইন্ড, হুম স্পিরিচুয়ালটা সাবকনসিয়াস মাইন্ড, হুম প্যারানর্মালটা পুরো আনকনসিয়াস মাইন্ডের মতো। হুম একদম। জিনিসটা এইসবের থেকে বাঁচার কোনো উপায় নেই। ধরো কেউ এরকম কোনো কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, ধরো আমাদের যারা অডিয়েন্স দেখছেন, তারা যদি এরকম কোনো কন্ডিশনের মধ্যে দিয়ে যায়, তার বারবার এরকম মনে হচ্ছে সে আত্মহত্যা করতে চাইছে, বা কেউ তাকে প্রভোগ করছে আত্মহত্যা করার জন্য, তাহলে তার কি করা উচিত এই মুহূর্তে? দেখো, দুটো উপায় আছে। এরম ধরনের কন্ডিশন ক্রিয়েট হলে আমাদের মনে হয় যে কারুর না কারুর সাথে কথা বলা উচিত। প্রত্যেকটা মানুষের জীবনে কেউ না কেউ আপন বলে কেউ থাকে, খুব প্রিয় মানুষ বলে থাকে। এক্স্যাক্টলি, যাদের না থাকে তাদের জন্য আমাদের সংস্থাগুলো থেকে অনেক ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আস্থা বলে একটা সংস্থা রয়েছে, তুমি গুগল করলেই তার নাম্বার চলে আসবে ওখানে। আস্থা, আস্থা, তুমি ফোন করো, সেখানে ওরা সঙ্গে সঙ্গে হেল্প করে দেয়। ইভেন আমার একটা কেস বা ঘটনার কথা বলি, ভীষণ ইন্টারেস্টিং। আমার একটা বেশ কিছু বছর আগে আমার একটা সেলফ হেল্প গ্রুপ চালু করেছিলাম আমরা, যে আমরা নিজেরাই আরেকজনকে হেল্প করব। তো প্রচুর নাম্বার ছড়িয়ে গিয়েছিল। একদিন রাত, তখন আমি কিছু কাজ করছিলাম কম্পিউটারে বসে, 11টা বাজে, আমি একজনের ফোন কল পাই। ঠিক আছে, ফোনে তিনি হঠাৎ করে বলেন যে আমি উল্টোডাঙায় সুইসাইড পয়েন্ট আছে, মানে আত্মহত্যা করার একটা জায়গা আছে, ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি ঝাঁপ দেবেন। উল্টোডাঙা ব্রিজের ওখানটায়? কোথায় ঠিক মনে নেই। হ্যাঁ, তো উনি ঝাঁপ দেবেন। আমি প্রথমে বিশ্বাস করতে পারি না, আমি ভেবেছিলাম প্র্যাঙ্ক কলস বা এরকম কিছু হয়েছে, কিন্তু আমি ফোনটা কেটে দিই, আবার আসে, এবং তখন ট্রেনের শব্দ শুনতে পাই আমি ব্যাকগ্রাউন্ডে, এবং উনি প্রচণ্ড রকমভাবে কাঁদছেন এবং বলছেন আমার আর কিচ্ছু করার নেই, আমি আর পাচ্ছি না, শুনেছিলাম আপনারা এরকম সহযোগিতা করতে পারেন।
তো আপনারাও তো ফোন কেটে দিচ্ছেন বলে উনি এবার ট্রাই নিয়েছেন। আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ যদি কিছু কেস হয় তো লাস্ট কল আমাদেরই এসছিল, বুঝতেই পারছো। তো আমি ওনাকে তখন একটা কথা বলি যে আপনার যেটা ভালো লাগছে আপনি সেটা মন খুলে করুন, ঠিক আছে, কান্নাকাটি করবে না, বলে আমি ফোনটা কেটে দিই। তিনি জাস্ট কয়েক সেকেন্ড, 3 থেকে 4 সেকেন্ডের পরে আবার ফোন করে বলেন যে এরম আপনি কেন বলছেন, আমার অবস্থা খুবই খারাপ, আপনি জানেন না। আমি বললাম আপনি তো জানানোর জন্য ফোন করেননি, আপনি একটা কিছু কাজ করবেন সেই জন্য আপনি আমাকে ফোন করেছেন, এবং আপনি জানাচ্ছেন যে আপনি কাজটা করতে আপনার ভালো লাগছে, আপনি করুন। আমি বললাম, না, আপনি এরম ভাবে বলতে পারেন না আমাকে। আনসিম্পাথেটিক লাগছে কিন্তু আমার, একদম অনেস্টলি একদম, আমি তোমাকে আমাদের টেকনিকের কথাই বলছি কিন্তু হ্যাঁ এখানে। বলো বলো। তো দিয়ে আমি আবার কেটে দিয়েছি, কেটে দিয়ে আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করেছি, আর আমাদের সাথে যোগাযোগ আছে, আমরা সঙ্গে সঙ্গে তাকে ইনফরমেশনস দিয়েছি। দিয়ে যেই আমি থানার ফোনটা কেটেছি সঙ্গে সঙ্গে দেখছি ওদিক থেকে ফোন কলস ঢুকছে। তো এবার আমি বুঝেছি লোকটার কিন্তু বাঁচার প্রচন্ড ইচ্ছা আছে, ঠিক আছে। তো আমি তখন বললাম যে আপনি কি এখনো মানে দাঁড়িয়ে রয়েছেন, আমি ভাবলাম হয়তো আপনার হয়ে গেছে কাজটা। হ্যাঁ, তো উনি বললেন যে না, আপনি জানেন না আমার কতটা যন্ত্রণা, আমি কতটা কষ্টে আছি, আমার আর বেঁচে থাকার একটু ইচ্ছা নেই, ট্রেন আসছে, একটা মিস করেছি আপনাদের এরকম হ্যাপাজার্টের জন্য, কিন্তু আমি এর পরেরটাতে আর মিস করব না। আমি বললাম আপনি ট্রাই করতে পারেন, যদি আপনার মনে হয় যে আপনি ট্রাই করে খুব ভালো থাকবেন আপনি করতে পারেন, আর যদি মনে হয় যে না আপনি আপনার কথা আমাকে বলতে চান, আমি আছি ফোনে, আপনি বলুন, আমি শুনবো। বললেন আপনি সত্যি শুনবেন, আমার কথা কেউ শোনে না। না, আমি শুনবো, আপনি বলুন, আমি আছি। আর যদি মনে করেন আপনি বলবেন না, আপনি নেক্সট কাজটা যাবেন, আমি আবার ফোন কেটে দিচ্ছি। বলছে না না আমি বলছি, তো আপনি শুনুন। এরকম করতে করতে আমি 25 মিনিট তারপরে লোকটার সাথে কথা বলি, এবং সেই লোকটা আমার সাথে কথা বলে, আমি কিছু বলি, আমি চুপচাপই ছিলাম। মহিলা না পুরুষ? পুরুষ ছিল। একটা পুরুষ নিজের থেকে আরেকজনের সাথে কথা বলতে চাইছে, তার মানে সে কি লেভেলে, আমি জেনারেলাইজ করছি না, বাট খারাপ কন্ডিশন ছিল, আমি আমরা কিন্তু বলতে পারবো না, ছেলেরা কিন্তু আমরা ইমোশন খুব একটা শেয়ার করি না, বলতে পারি না। মেয়েরা কিন্তু খুব কমফোর্টেবল, এক্স্যাক্টলি, হয়তো খুব না হলেও বাট ইমোশন শেয়ার করতে পারে। এক্স্যাক্টলি, বলতে পারি না, কিন্তু আমাদের কাজ হচ্ছে সেই সময় তার অ্যাটেনশনটাকে ডাইভার্ট করা। এই যে আমি বারবার তাকে ফোন কেটে দিচ্ছিলাম, তার ইগোতে হার্ট করছিলাম যাতে তার অ্যাটেনশনটা ডাইভার্ট হয়ে যায়। তো এটা তো তোমার ছিল নর্মাল কেসের ক্ষেত্রে, বাট সেখানে যদি এখান থেকে রিজেকশন পেশে জয়েন করে দিত তখন সেই রিস্কটা কি? হ্যাঁ, সেই রিস্কটা তো থাকে সব সময় আমাদের, কারণ সেই লোকটা আমার সামনে উপস্থিত নেই যে আমি সেটা আটকে দেবো। সেই লোকটা অ্যাকচুয়ালি গ্রাউন্ডে রয়েছে এবং যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে, তো এই রিস্কগুলো আমাদের থাকে। তো আমরা থানাতে যোগাযোগ করেছিলাম, তারপরে উনি মানে ওই কথা বলতে বলতে প্রায় শ্রীভূমির কাছে হেঁটে চলে এসেছিলেন, এবং তখন পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। লোকটা ভালো আছে এখন, অনেক ভালো আছে। অনেক প্রবলেম হয়েছিল, তার ফ্যামিলি ইস্যুজ হয়েছিল, ওয়ার্কিং লাইফে কিছু ইস্যুজ এসেছিল। তোমার এটা তো গেল কমন একটা কেস, কিন্তু আমি এরকম পজেসড হওয়ার কেসও আমি পেয়েছিলাম। সেটা আমি পাইনি সরাসরি, যারা সিনিয়র ছিলেন তারা দেখেছিলেন। তো সে নিজেকে শেষ করে দিয়েছিল, মানে এইসব করেও কোনো লাভ একদম, মানে তাকে হেল্প করতে গিয়েও তাকে কেউ হেল্প করতে পারেনি। এটা টানে নিজেদের সাথে নিজের, মানে এরকম টাইপের এন্টিটি টানে, এবং খুব খারাপ একটা পরিস্থিতি চলে গেছিল। সেটা খুব আমাদের খুব কষ্ট দিয়েছিল সেই জায়গাটা, কারণ আমরা চেষ্টা করেছিলাম অনেক। তো আত্মহত্যার ব্যাপারটা না, এই যখন ইউনিভার্সাল কানেকশনে চলে যায়, নেগেটিভ জিনিস তো আমাদের মধ্যে প্রচুর রকমভাবে এফেক্ট করে। তুমি যদি পারমিট করো নেগেটিভ ভাবে, এবং আমরাও করি অনেক সময়, খেয়াল করে দেখবে যে ভালো লাগছে না, ভালো নেই, মন ভালো নেই, ঠিক আছে, কিছু ইচ্ছা করছে না, যত তুমি এগুলো করবে তত এই নেগেটিভ এন্টিটিগুলো তোমার মধ্যে আরো, যখন এরকম হয় বাইক নিয়ে বেরিয়ে যাই একদম, তখন আমাদের মন ভালো করার জিনিস করতে হয়। কিছু ইচ্ছা করছে না, চুপচাপ বসে রয়েছি, আরো বেশি ওই নেগেটিভ জিনিসগুলো অ্যাট্রাক্টেড হবে এবং তোমাকে আরো বেশি। ইউনিভার্সের মধ্যে পজিটিভ অ্যাসপেক্ট যেমন আছে, নেগেটিভ অ্যাসপেক্টও রয়েছে। নিশ্চয়ই, বিজ্ঞান বলছে তো, ডার্ক এনার্জি যেরকম আছে তেমনি পজিটিভ এনার্জিও আছে, ডার্ক এনার্জিও রয়েছে, এবং তার পরিমাণ সব থেকে বেশি। এই যে মেন্টাল ইলনেস হয়, সেখানে 3টে কনসেপ্ট খুব বেশি চলে আসে। একটা হচ্ছে হ্যালুসিনেশন, একটা হচ্ছে স্কিজোফ্রেনিয়া, মানে স্কিজোফ্রেনিয়ার জন্যই তো হ্যালুসিনেশনটা হচ্ছে, আর একটা হচ্ছে এমপিডি, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। একজনের বিভিন্ন ধরনের রূপ, যেটা আমরা অপরিচিত মুভিটাতেও দেখেছি। একদম একদম। তো এটা কি পজেশনের জন্য হয় না এটা কোনো মেন্টাল ইলনেস? দেখো, হ্যালুসিনেশনটা বেসিক্যালি আমাদের মেন্টাল ইলনেস, ঠিক আছে, কিন্তু
তো পজেসড হলে মানুষের হ্যালুসিনেশনস এর মতনই একটা কিছু ঘটে, কিন্তু ওই যে একটু আগে তোমাকে বললাম ডিফারেন্সিয়েট করা টাফ কিন্তু এখানে। না, টাফ একদম, তুমি করতেও পারবে। যারা পজেসড হয় তারা মিথ্যে কথা বলে না, যারা হ্যালুসিনেট করে তারা মিথ্যে কথা বলতে পারে, কারণ তাদের পারসেপশনে প্রবলেম হয়। ওকে, ঠিক আছে। যারা মিথ্যে কথা বলছে সেটা ধরবো এইভাবে যে আগের বলা কথার সাথে পরের বলা কথাগুলোর কতটা মিল। না, অস্তিত্বে তুমি তার প্রমাণ পাবে না। কিন্তু যারা অ্যাকচুয়ালি পজেসড হয় তারা তোমাকে প্রমাণ দিয়ে সেই কথাগুলো বলবে, এমন কিছু তোমার সম্পর্কে কথা বলবে যেটা আমি ছাড়া জানা সম্ভব না। এবং তুমি ভয় পেয়ে যাবে তখন। এরকম আমার সাথে হয়েছে। হ্যাঁ, অনেকের সাথেই হয়। হ্যালুসিনেট করলে এগুলো হয় না, সেখান থেকে আমরা ডিটেক্ট করতে পারি। মানে ধরো কোনো হ্যালুসিনেশনের পেশেন্ট আমার কাছে এসে বসলো, সে যতই নাটক করুক না কেন আমরা বুঝতে পেরে যাবো যে হ্যালুসিনেট করছে। কিন্তু যদি সত্যি পজেসড হয়ে থাকে, সে আমারই সম্পর্কে আমার এমন গোপন কথা বলে দেবে যেটা আমি ভয় পেয়ে যাবো। ইনফ্যাক্ট একটা কথা বলি, তুমি বলছো বলে, এরকম যার সাথে আমার কলে কথা হচ্ছিল যিনি পজেসড, আমার মনে হয়েছে পরে আমরা হেল্প করেছি তাকে। আমি সেই মুহূর্তে কি কালারের টি শার্ট পরেছিলাম, আমি বাড়িতে একা রয়েছি, জানলা দরজা বন্ধ, দূরবীন দিয়েও দেখতে পারবেন আমার বাড়ির বাইরে যদি দাঁড়িয়ে থাকে, কি কালারের জামা পরে আছি, হাতে কোন ঘড়ি পরে রয়েছি, সেটার কালার আমাকে বলছে, আচ্ছা কৌস্তব বাবু আপনি কি এখন হাতে ব্ল্যাক কালারের কোনো ঘড়ি পরে আছেন ডান হাতে, এবং তার যে ডায়ালটা সেটা কি অ্যাম্বার কালার? তুমি যেটা বলছো এটাকে ফ্রিকোয়েন্সি চ্যানেল বলে। যেই পদ্ধতি ইউজ করে গাছেরা গাছেদের সাথে কথা বলে, তেমনি মানুষও করতে পারে। মানুষ যখন ফ্রিকোয়েন্সি লেভেলে তাদের উপর এফেক্টেড হয়, বলেছিলাম যে টেলিপ্যাথির একটা ব্যাপার হয়, তোমার ফ্রিকোয়েন্সি আর ওর ফ্রিকোয়েন্সির মধ্যে যদি ম্যাচ করে যায় ওই ফ্রিকোয়েন্সি চ্যানেল ক্রিয়েট হয়। অ্যাস্ট্রাল প্রজেকশনও এই জিনিসটা হয়। দুটো খুব ইন্টারেস্টিং টপিক আছে ইন্দ্রলাল। ফার্স্ট যেটাই আসবো সেটা হচ্ছে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সে আসার আগে আমি একটা জিনিসই জানতে চাই তোমার থেকে, যে তোমার নিজের তো নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়েছে, সেটার এক্সপিরিয়েন্সটাকে জানবো, জেনে তারপরে এই ব্যাপারটার মধ্যে ঢুকবো। কি হয়েছিল তোমার সাথে? বেশ, তুমি আমাদের বাড়ি গেছো, দেখেছো নিশ্চয়ই যে আমার বাড়ির সামনে একটা বাড়ি আছে। আমি ছোট ছিলাম তখন, সেই বাড়িটা তৈরি হচ্ছিল। ছোটবেলায় ঘুড়ি ফুড়ি ওড়ানো এগুলো তো আমাদের সময় ছিল। আমি ওই ওদের সামনে যে বাড়িটা রয়েছে তার ছাদ থেকে নিচে পড়ে গেছিলাম, এবং হ্যাঁ, এবং একেবারে সরাসরি নয়, মাঝখানে দোতলার জানলায় কার্নিশে পড়েছিলাম, সেখান থেকে নিচে একদম পড়েছিলাম। ছাদ থেকে দোতলার জানলার কার্নিশে সেখান থেকে গড়িয়ে নিচে একদম। এটা খুব খতরনাক ছিল, বেঁচে আছি এখনো। যখন ছাদ থেকে জানলার কার্নিশে পড়ছিলাম, মানে তিনতলা ছাদ থেকে পড়ছো মানে, হ্যাঁ ওকে। তো যখন জানলার কার্নিশে পড়ছিলাম তখন চোখের সামনে আমি বুঝতে পারলাম বা দেখতে পারলাম যে আমার এরপরে আর কিছু নেই, কিছু থাকবে না, শূন্য। ঠিক ফ্র্যাকশন অফ সেকেন্ডস, কয়েক মুহূর্ত, তারপরে একদম নিচে। কানে ভোঁ করে শুনছি এবং চোখের সামনে পুরো অন্ধকার, সাদা, মানে সাদা দেখছি, অন্ধকার বলবো না, আর কিচ্ছু নয়। তারপরে যখন আমার জ্ঞান এলো তখন সবাই বলল যে আমার হার্টবিট নাকি বন্ধ হয়ে গেছিলো কিছুক্ষণের জন্য, এবং জ্ঞান তো ছিলই না, নিঃশ্বাস প্রশ্বাস সেরমভাবে চলছিল না কিছুক্ষণের জন্য। তা আমার যখন জ্ঞান এসেছিল আমি তখন চোখের সামনে আবছা দেখছি, আমার যারা বন্ধু বান্ধব যাদের ছিল তারা একজনের কোলে শুয়েছিলাম, জলের ছিটা দিচ্ছিল, কিন্তু আমি সেরমভাবে চৈতন্যের মধ্যে ছিলাম না। বাট হার্ট স্টপ হয়ে গেছিল। ওরা তো বলেছিল যে ওরা কিরম কোনো স্পন্দন পায়নি। আমি তো তখন মানে নেই, আমার না ভালো লাগা না খারাপ লাগা, মানে এক ধরনের একটা মৃত মানুষ হলে যেরকম হয়, মানে নিশ্চুপ, আমি কিছুই ফিল করছি না সেই মুহূর্তে। বাট তোমার মধ্যে কনসিয়াসনেসটা রয়েছে। আমি শুধু এইটুকুনি বুঝতে পারছি আমার চোখের সামনে আমি সাদা দেখছি, আর কিচ্ছু না, কোথাও কিচ্ছু নেই, নিস্তব্ধ, কিচ্ছু নেই। ওরা যেটা বলেছে যে আমার কিছুক্ষণের জন্য নাকি হার্ট স্টপ হয়ে গেছিল, এবং আমি পুরো একদম, ওরা ভয় পেয়ে গেছিল ভীষণ রকম ভাবে যে কি হবে, লোকজন, আমি চোখ মেলে আবজাবতে দেখি চারিদিকে প্রচুর লোকজন দাঁড়িয়ে রয়েছে। তো এটা যখন পরবর্তীকালে আমি গবেষণার মধ্যে দিয়ে যাই এবং এই নিয়ে পড়াশোনা করি, তখন আমি জানি যে আমাদের ব্রেন আমাদের বডি মেকানিজমকে সিকিউর রাখার জন্য কিছু হরমোন সিক্রিয়েট করে, এবং যেটা তোমার বলতে পারো যে তোমাকে প্রিকর করছে, মানে তোমার প্রোটেক্ট করছে।
যখন তুমি এরকম কোনো সিচুয়েশনের মধ্যে চলে যাচ্ছ, তখন তোমার ব্রেন তোমাকে সিগন্যাল দিচ্ছে যে এরপরে তোমার এই কন্ডিশন হতে পারে। এই যে এই কন্ডিশন হতে পারে, এটাই আমাদের কাছে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তো খুব কম লোকে এই জায়গা থেকে যায়, এখানে হ্যালুসিনেশনও চলে আসে। অনেকে অনেক রকমের বর্ণনা দেয়, আমি এই দেখেছি, আমি একজন দেবদূত দেখেছি, বা ধরে নাও ওই ডেভিল দেখেছি যে আমাকে সে ডাকছে, আমার কানের পাশে বলছে যে তুমি এরপরে মৃত্যু হয়ে যাবে, তুমি আর কিছু থাকবে না। তো এগুলো হ্যালুসিনেশনের খাতায় পড়ে। কিন্তু যেটা অ্যাকচুয়াল নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, সেখানে না তোমার ব্রেন তোমাকে সিগন্যাল দিয়ে বেসিক্যালি কোনো ওই তোমার ওইভাবে ধরো অ্যাক্সিডেন্ট হলো, আমার পড়ে গেলাম, তো লাগতো, তোমাকে আগেই যাতে তোমার এই ধরনের যন্ত্রণা না হয়, তোমাকে একদম ওই এমটির মধ্যে নিয়ে চলে গেল, যাতে তোমার কোনো ফিলিংস না থাকে, কোনো রকমের কিছু অ্যাক্টিভিটি না থাকে। তো এই ধরনের জিনিসগুলো আগেকার দিনের ঋষি মুনিরা না যোগা দিয়েও করতে পারতেন, যেটাকে আই থিংক অ্যাস্ট্রাল প্রজেকশন বলে। অ্যাস্ট্রাল প্রজেকশনস নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের কিছুক্ষণ পরেই হয়। যদি ফিজিক্যাল বডিতে থাকাকালীন তুমি অ্যাস্ট্রাল প্রজেকশনস করো, অ্যাস্ট্রাল প্রজেকশন মানে নিজের সোলটাকে তোমার বাইরে বার করে দিচ্ছ। ঠিক আছে, বেসিক্যালি তোমার চেতনাকে তুমি তোমার শরীরের বাইরে বার করে দিচ্ছ, তখন তোমার বডি বা শরীর নিথর হয়ে থাকবে এবং তোমার চেতনা এদিক ওদিক করে ঘুরে বেড়াবে। একটা ওই বলে সিলভার কর্ডের মধ্যে দিয়ে আমরা জয়েন করে থাকি নিজেদের শরীরের সাথে, মানে একটা নাভির সাথে একটা এমব্রাইকাল কর্ডের মতো কিছু একটা থাকে। হ্যাঁ, কনসিয়াসনেস সায়েন্সের থ্রুতে আমরা যদি দেখি আমাদের কতগুলো অবস্থা রয়েছে, প্রত্যেকটা মানুষের কতগুলো অবস্থা রয়েছে। প্রথম হচ্ছে তোমার কনসিয়াস, দেন তারপরে হচ্ছে তোমার স্লিপ, তারপরে হচ্ছে ডিপ স্লিপ আর স্লিপের মাঝখানে তোমার ড্রিম থাকে, স্বপ্ন অবস্থা বলি আমরা। তারপরে হচ্ছে ঘুম, মানে গভীর ঘুমের পরে থাকে তুরীয় অবস্থা, তুরীয়র পরে থাকে সমাধি স্তরে গেলে অ্যাস্ট্রাল প্রজেকশন করা যায়। ঠিক আছে, তুরীয় হচ্ছে সেই অবস্থা যেই অবস্থাতে তোমার চেতনা তোমার শরীর ছাড়ার জন্য প্রস্তুত। তুরীয় অবস্থাতে গেলে, তুরীয় থেকে সমাধিতে গেলে তোমার চেতনা তোমার শরীর ছেড়ে দিয়েছে। বড় বড় মুনি ঋষিরা এরম করতে পারেন। কিন্তু কিছু মানুষ এই অ্যাস্ট্রাল প্রজেকশন নিজেরাও করতে পারেন, তারা আবার ফেরতও আসতে পারেন। এখানে একটা কনসেপ্ট আছে, অ্যাস্ট্রাল প্রজেকশন করছো যখন, তখন তুমি তোমার আত্মাকে নিজের শরীর থেকে বাইরে বের করে নিয়ে আসছো। হ্যাঁ, মানে তুমি দেখতে পাবে নিজেকে। হ্যাঁ, নিজেকে আউটার বডি এক্সপেরিয়েন্স, এটা দেখতে পাবে। নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সের সময় কিন্তু সেটা হয়, যে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সের সময়ও সেটা হয়, এবং সেই মুহূর্তে তুমি কোথায় যাচ্ছ সেটা বলা হয় যে তোমার ডিসিশন, তুমি কি কর্ম করেছো না করেছো। হ্যাঁ, মানে ধরো তারা বলেছে যে তারা কি দেখছে, তার বডিটা শোয়ানো রয়েছে হসপিটালের বেডে, ডক্টররা কি কথাবার্তা বলছে, এবং সে বডির বাইরে থেকে নিজের বডিকে দেখছে এরকম অবস্থায়। এবার সেখানে তার কাছে সুযোগ থাকে, সে ফিরেও আসতে পারে বডিতে, আবার সে ফিরে নাও আসতে পারে। লাইফ যদি খুব প্যাথেটিক হয় তাহলে অনেকে ফিরে আসেন না, জানা যায়। আর যাদের বাঁচতে চান, যাদের মধ্যে জীবনী শক্তিটা অনেক বেশি, তারা ওখানটায় ঢুকে যায়। এটা গেল এক্স্যাক্টলি নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সের সময় যেটা হয়। কিন্তু আমি যেটা জানি, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, এটা যখন সমাধি নিতেন, তখন তারা অ্যাস্ট্রাল প্রজেকশন করতে পারতেন। নিজের যে সূক্ষ্ম শরীরটা রয়েছে, যে আত্মাটা রয়েছে, নিজের দেহের বাইরে বার করে এনে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারতেন। এবার এখানে যে কনসেপ্টটা বলছিলাম, যে এই অ্যাস্ট্রাল প্রজেকশনের সময় ধরো তোমার সোল তোমার বডির বাইরে রয়েছে, সেই সময় তোমার দেহকে যদি কেউ ছুঁয়ে দেয়, তাহলে নাকি তোমার দেহটা অবপবিত্র হয়ে গেছে, তখন তোমার সোল আর তোমার বডিতে ফিরে আসতে পারবে না। এটা যেমন হয়। আর একটা যেটা ব্যাপার হয়, সেটা হচ্ছে কোনো নেগেটিভ এন্টিটি যাদের শরীর নেই, তারা তোমার শরীরে প্রবেশ করতে চায়, তোমার আত্মা যখন তোমার দেহের বাইরে রয়েছে। এরকম কেস পেয়েছি। এরকম অ্যাস্ট্রাল প্রজেকশনের কেসের পর বা নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সের কেসের পর মানুষ একেবারে চেঞ্জ হয়ে গেছে, আগে যেটা ছিল সেটা তারা নেই, নতুন কেউ যেন একটা। এই ব্যাপারটায় কি ওপিনিয়ন তোমার? দেখো, তুমি যেটা বললে একদম ঠিক। তবে যারা ওই ঋষিমুনি বা ঠাকুর বা আমাদের বিবেকানন্দ বা যোগীরা করেছেন, যেহেতু এদের শরীর অত্যন্ত বিশুদ্ধ এবং পবিত্র, তো নেগেটিভ এন্টিটিরা হয়তো তাদের শরীরে প্রবেশ করতে পারে না। বাট তোমার ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে যদি হয়,
তখন সেখানে সেই চান্সটা অনেকটা থেকে যায়, কারণ তোমার শরীর চেতনা হারাচ্ছে মানে ফ্রিকোয়েন্সি হারাচ্ছে, এবং নেগেটিভ ফ্রিকোয়েন্সিগুলো তোমার মধ্যে প্রবেশ করার সুযোগ পেয়ে যাচ্ছে। তুমি গেটওয়ে খুলে দিচ্ছ তাদের জন্য, তো তোমার মধ্যে ঢুকতেই পারে এবং ঢুকে তোমার মধ্যে তারা বাসা বাঁধতেই পারে। আজকের আলোচনা সবার শুরু যেখান থেকে হয়েছিল, এলিয়েন হ্যান্ড সিনড্রোম, যদি সত্যি এরম এলিয়েন হ্যান্ড সিনড্রোম রোগ না হয়, এরম পজেসড হয়, তাহলে এগুলো কিন্তু তার সূত্রপাত, একদম ধীরে ধীরে তার গোটা শরীরকেও দখল করতে পারে। একদম এগুলো হতেই পারে। তো আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে, বিশেষজ্ঞ বা অভিজ্ঞদের সাথে কথা বলা উচিত। এবং যারা স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করে বা মেডিটেশন প্র্যাকটিস করে, তাদের জন্য এগুলো সেফটি, তারা প্র্যাকটিস করলে অনেক ক্ষেত্রে বেঁচে যায়। আমার একটি ছাত্র বলবো না, আমার পরিচিত একজন ছেলে ছিল, আমাদের এলাকার আশেপাশেই থাকতো, ওইরকম করতে পারতো। কিরকম? ও অ্যাস্ট্রাল প্রজেকশনস করতে পারতো, করে নিজের আত্মা, ও বলতো ও নিজের আত্মা অন্যের শরীরে প্রবেশ করাতে পারে। এবং তুমি ওই কেষ্টপুরের কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার কথাই বলছি, বাঙুরের কাছে পিঠে থাকতো। আচ্ছা আচ্ছা। তো অনেকবার এরকম নাকি ও চেষ্টা করেছে এবং বহু মানুষকেও পরিবর্তনও করেছে। কিন্তু যত আমি ওকে দেখেছি, যত এগুলো করতো, ওকে বারণ করা হতো করতে, ও শুনতো না। প্রত্যেকবারে না ওর মধ্যে অত্যন্ত অ্যাংজাইটি বেড়ে যেত, বারবার বারবার করার ফলে ও না নিজেকে ঠিক রাখতে পারতো না। পরবর্তীকালে কিছু স্পিরিচুয়ালিস্টদের কাছে নিয়ে যাওয়া, এবং তারা গবেষণা করে বলে যে ও যখন এরকম অ্যাস্ট্রাল প্রজেকশন করতো, অন্যের শরীরের মধ্যে ঢুকে তাদেরকে জানার চেষ্টা, এরকম, তখন নেগেটিভ এন্টিটিগুলো ওর শরীরে বাসা বাঁধতো, এবং যখন ও নিজের শরীরে ফিরে আসতো তখন ও ওদের সাথে কনফ্লিক্টে ভুগতে ভুগতে নিজের অ্যাংজাইটিকে বাড়িয়ে নিত। তারপরে ছেলেটার কি হয় আমরা জানি না, পরে খবর পেয়েছিলাম পাগলের মতন হয়ে বাড়ি ছেড়ে দিয়েছিল। এগুলো খুব ডেঞ্জারাস, করা উচিত নয়। মানে যদি প্র্যাকটিসও হয়, সঠিক তত্ত্বাবধায়কের কাছে থেকে যথাযথ ভাবে প্র্যাকটিসের মধ্যে দিয়ে যদি করা যায় তাহলে ঠিক আছে। আগেকার দিনে হতো, কিন্তু আমরা না জেনে যদি এগুলোকে অ্যাক্টিভ করে দিই না, আমাদের ক্ষতিই করতে পারে। তুমি না জেনে ওষুধ খেলে তোমার যেরকম ক্ষতি হবে, ঠিক সেরকম এগুলো না জেনে। এক্স্যাক্টলি, অল্প বিদ্যা ভয়ঙ্করী। তো আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমি এখানে একটা কেস পেয়েছিলাম, অ্যামিটিভিল, হয়তো অনেকে জানেন অনেকে জানে না। সেই কেস স্টাডিটার ব্যাপারে তোমার কি মনে হয়? মানে দেখো, অ্যামিটিভিলের কেস স্টাডি কিন্তু বহু মানুষ এর মুখে শোনা গেছে, এবং এই ঘটনাটা একটু হালকা করে আমরা বলে তারপরে আমরা একদম, আমি যতদূর শুনেছি একটি বাড়ি ছিল, সেখানে বহু মানুষের খুন করা হয়েছিল। পরবর্তীকালে যারা যে ওই বাড়িটাতে থাকতে যেত, তারাও বিভিন্ন রকম বিকৃত আচরণ করত, এবং সেই আচরণ একদম পজেশনের মতনই করতো। মানে আত্মা ভর করলে বা সাইকোলজিক্যাল নেগেটিভ জিনিসগুলো অত্যাধিক বেড়ে যাওয়া, এবং এমনও ঘটেছে যে একটা ভালো মানুষ সে অসুস্থ হয়ে গিয়ে বা ওরকম পজেসড হয়ে গিয়ে নিজের পরিবারের লোকদের মারা শুরু করেছিল। মানে বেসিক্যালি কি হয়েছিল, অ্যামিটিভিলে একটা ছেলে আমাদেরই বয়সী হতো, তার পরিবারে তার নিয়ে থাকতে শুরু করেছিল। না, তার দাদা না, তার ভাই থাকতো, তার বাবা মা থাকতো, আরো কিছু ভাইটাই থাকতে পারে, ঠিক আছে। সে একটা রাতে হঠাৎ কি হয়, সে একটা শটগান নিয়ে যায়, প্রত্যেকটা রুমে ঢোকে, মাথায় সেই শটগান দিয়ে মেরে দেয়। এখানে পিকুলিয়ার ব্যাপার একটা, প্রত্যেক রুমে তো প্রত্যেকে ছিল, বাবা মা এক রুমে ছিল, কিন্তু যখন এই শটগান ধরো, তুমি শটগান তো বিশাল আওয়াজ হয়, হ্যাঁ, অন্য ভাই বোনদের জেগে যাবার কথা, ঠিক, কেউ কিন্তু জাগেনি, সবাই কিন্তু ওই পজিশনেই শুয়েছিল, আর সেই পজিশনেই ও গুলিটা মেরেছিল। এটা কিভাবে সম্ভব? যদি তুমি শোনো তোমার পাশের ঘরে কেউ গুলি চালিয়েছে, তুমি তো উঠে পড়বে, দরজা ফরজা লক করবে, কিছু একটা করবে, বা তুমি হয়তো দাঁড়িয়ে থাকবে। কৌস্তব, যখন তুমি এরকম ধরনের নেগেটিভ এন্টিটিদের এক্সপিরিয়েন্স করবে না, তুমি খেয়াল করে দেখবে তোমার আশপাশ ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোল্ড স্পট অনুভূত হয়। হ্যাঁ, এবং সেখানে কোনো এনভায়রনমেন্ট থেকে এনার্জিটা শোষা হয়। এক্স্যাক্টলি, সেখানে তুমি ছোটখাটো যে শব্দ, ঝিঝি পোকার ডাক, বা এরকম কোনো ফ্যান চলছে, পাখি বসে না সেই বাড়িতে, বা ঘড়ি চলছে, সেগুলো কিছু শুনতে পাবে না। মনে হবে একটা শূন্যতা তৈরি হয়েছে, কারণ ওখানে এনার্জি জমাটবদ্ধ হচ্ছে, একটা লুপের মধ্যে রয়েছে। এক্স্যাক্টলি, তুমি এবং ওই এনার্জি। তো তুমি বলছো যখন এরকম শব্দ শোনা যায়নি এবং ওই বাড়িটা এতটাই পরিমাণে নেগেটিভ এনার্জিতে পরিপূর্ণ, তো ওই এনার্জি ফ্রিকোয়েন্সি, দেখো শব্দের জন্য তো একটা মাধ্যমের প্রয়োজন হয়, সেই মাধ্যমটা যদি ঘনীভূত হয়ে জায়গাটাকে এমটিতে পরিণত করে, তখন কিন্তু সেখানে তোমার শব্দটা না শোনাটাই খুব স্বাভাবিক। তো এটা হতে পারে সেক্ষেত্রে। আরেকটা যেটা ব্যাপার ইন্দ্রদা,
যখন এইসব কাণ্ড হয়ে যায় তখন তার সেন্স ফেরে, দেখে হাতে একটা শটগান, চারিদিকে রক্ত, পুলিশকে ফোন করে বলে, নিজে থেকে পুলিশকে ফোন করেছে, ফোন করে সে সারেন্ডার করে এবং কোর্টের সামনে, জাজের সামনে সে বলে দ্য ডেভিল মেড মি ডু ইট। একদম, ওই যে বললাম 5% তোমার নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তো তোমার নিজের উপরে নিয়ন্ত্রণ না থাকলে তুমি কি করছো তুমি নিজেও জানো না, এবং এটা খুব ডেঞ্জারাস, তখন বাঁচানো সম্ভব হয় না। ইভেন এখানে আরেকটা কেস আমি যদি বলি, অ্যানালিস মিশেলের কেস, সেখানে এই এক্সোরসিজম, ওকে 67 বার এক্সরসিজম করা হয়েছিল, তারপরে গিয়ে তার ডেথ হয়ে যায়। মানে সেখানে বলা হয় এটা তারপর থেকে ভ্যাটিকান সিটি বা মেন সংস্থা থেকে এক্সোরসিজমের ব্যাপারটা পুরো খুব রেয়ার করে দেওয়া হয়, রেস্ট্রিক্টেড করে দেয় এবং অনেক নিয়ম কানুন চালু হয়, মানে যে কেউ যাতে এরকম ভাবে কিছু না করতে পারে। দেখো এক্সরসিজমের একটা খুব রহস্য আছে। এক্সরসিজম যখন করা হয়, এক্সোরসিজমটা আমি একটু বলে দিই, এক্সোরসিজম মানে হচ্ছে আপনার বডিতে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে তাকে বের করে আনার প্রসেসটাকে এক্সোরসিজম বলে। একদম, যখন এক্সরসিজম করা হয় তখন তোমার শরীর থেকে যে নেগেটিভ এনার্জিটা তোমার শরীরে প্রবেশ করেছে, নিজেদের শরীর এবং ঐশ্বরিক ক্ষমতাকে অবলম্বন করে তোমার শরীর থেকে বার করে আনা হয়। তারা তোমার শরীর দখল করে নিয়েছে এবং তোমার শরীরে তোমার নিজস্ব শক্তি বা চেতনাও রয়েছে। যখন বার করা হয় যন্ত্রণা মারাত্মক হয়, সেই যন্ত্রণা অসহ্যকর যন্ত্রণা, মানে হাড় ফাড় বেঁকে যাওয়া, শরীর পুরো ভেঙে যাওয়া, মানে চামড়া ফেটে যাওয়া, রক্ত বেরোনো, শরীরের ভেতরে যে অঙ্গতন্ত্রগুলো রয়েছে সেগুলো ফাংশনাল হয়ে যাওয়া, ভীষণ রকমের কষ্ট হয়। কারণ খুব খতরনাক কিছু নেগেটিভ এনার্জি যাদের নিজস্ব চেতনা আছে, যারা তোমার শরীর দখল করেছে, তোমার থেকে টেনে ছিঁড়ে বার করা হচ্ছে। সেটা এতটাই যন্ত্রণাদায়ক যে আমি তোমার মতন মানুষ চোখের সামনে দেখতে পাবো না। তো ওই মানুষটার উপরে যখন এতবার এরকম ভাবে এই শক্তি প্রয়োগ করা হয়েছিল, তো যে কারণে সেই মহিলাটা নিতে পারেনি, তারপরে তার ডেথ হয়ে যায়। সাইকোলজিক্যাল বেশ কিছু তার কারণ দেখানো হয়েছিল। এটা কি আদৌ পজিশন ছিল তোমার কি মনে হয় এই কেসটা? এটার উপরে তো গবেষণা চলছে এবং অনেকের অনেক রকমের সন্দেহ রয়েছে। আমি যদি বলতে চাই, হ্যাঁ, তার কারণ ওই যে বললাম, মানুষ বাঁচতে চায় 95%, কিন্তু এর তো সেরকম কোনো লক্ষণ দেখা যায়নি। এ তো নিজের শরীরে নিজেই ক্ষতি করছিল, এবং যতক্ষণ না এই এন্টিটিগুলো তোমার থেকে তোমার শরীরকে, বেসিক্যালি শরীর তো নেয় না, তোমার চেতনার শক্তিটাকে গ্রহণ করে, ততক্ষণ তো তুমি কিছু করতে পারবে না। মানে তোমার এন্ডি তোমার মুক্তি, মৃত্যু এখানে মুক্তির তোমার মুক্তি। মৃত্যুর পর কি হয় বলে মনে হয়? খুব রহস্যজনক প্রশ্ন। বিজ্ঞান তো বলে কিছু হয় না, এটাই শেষ। বুদ্ধিজম পুনর্জন্মে বিশ্বাস করে না, কিন্তু মৃত্যুর পর আত্মার অস্তিত্ব আছে বলে বিশ্বাস করে। তুমি আমাদের হিন্দুইজমে যদি যাও বা সনাতনের মধ্যে দিয়ে যদি যাও, তাহলে সনাতনও পূর্বজন্মে বা পরজন্মে বিশ্বাস করে। তবে যেটা ইদানিং গবেষণা হচ্ছে, একটু বলি তোমাকে, জিনোম অ্যান্ড কানেক্টোম, দুটো নাম নতুন লাগবে। জিনোম অ্যান্ড কানেক্টোম, ঠিক আছে? হ্যাঁ, এই দুটো কানেকশনস, এই দুটোই কানেকশন, হিউম্যান কানেকশনস। জিনোম হচ্ছে তোমার জেনেটিক্স বা জিন, ডিএনএ আরএনএ, তার একটা নির্দিষ্ট পরিসংখ্যা আছে, সেটা হচ্ছে তোমার জিনোম, যেটা তুমি নিয়ে এসছো এবং তোমার নিজস্ব যদি তুমি তৈরি করছো, এটা তোমার জিন, বা যেটাকে আমরা জিনগত বৈশিষ্ট্য বা জিনের বৈশিষ্ট্য বলি, দ্যাট ইজ কল্ড জিনোম, বা এটাকে আমরা জিনোম বলি। আরেকটা হচ্ছে কানেক্টোম, যেটা হচ্ছে তোমার নিউরন এর মধ্যে যে কানেকশনস তৈরি হচ্ছে, যার দরুন তোমার মেমোরি তৈরি হচ্ছে, পারসেপশন হচ্ছে, এটাকে কানেক্টোম বলে। এই দুটো মৃত্যুর পর বন্ধ হয়ে যায়। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যেটা গবেষণা চলছে, তোমার বডিতে এই মুহূর্তে জিনোম আছে, কানেক্টোমও আছে, তোমার যেটা সম্পূর্ণ তোমার জিনিস, যেটাকে আমরা চেতনা বলি। একদম বায়োলজিক্যালি তোমার এই চেতনাকে একটা পেন ড্রাইভের মধ্যে রেখে দেওয়া যায়। তোমার ধরো ডেথ হয়ে গেল, 50 বছর পরে তোমাকে কাজে লাগবে, ওই পেন ড্রাইভ থ্রুতে, কম্পিউটারের থ্রুতে তোমার যা যা সিদ্ধান্ত হতে পারে কোনো সমস্যার, সেটা বার করে নিয়ে আসা যায়। ওকে ওকে ওকে, ঠিক আছে, বিজ্ঞান গবেষণা করছে। এই রিলেটেড গবেষণা করতে গিয়ে আমরা স্বপ্ন নিয়ে আজকে আলোচনা করেছি, সেখানে আমাদের বলা হয়নি তুমি যে স্বপ্ন দেখছো,
এই জিনোম আর কানেক্টমের থ্রুতে সেই স্বপ্নকে একটি টিভির মধ্যে ভিজুয়ালাইজও করা যায়। তাই? হ্যাঁ, তুমি একটুখানি ইন্টারনেট সার্চ করে নাও, তুমি দেখতে পাবে। যাকে আমরা আত্মা বলছি, বিজ্ঞান থেকে জিনোম অ্যান্ড কানেক্টম বলছে। আচ্ছা, আত্মা এই শরীর থেকে ওই শরীরে যাচ্ছে, আত্মা পেন ড্রাইভে যাচ্ছে। ঠিক আছে, পেন ড্রাইভে যাচ্ছে, তোমাকে পরবর্তীকালে সেই আত্মার ব্যবহারও হচ্ছে। শুনে থাকবে জিন বলো, ভূত বলো, এদেরকে বোতলে ভরে রাখা হতো বা ওই কৌটো করে আটকে রেখে ফেলে দিয়ে আসার একটা প্রথা। এখন পেন ড্রাইভে রাখা হচ্ছে স্টোর করে। আগে সিডিতে রাখা হতো, এখন পেন ড্রাইভে রাখা হচ্ছে। মানে তুমি বলতে চাইছো যে এই জিনোম অ্যান্ড কানেক্টমটাই হচ্ছে আলটিমেট আমাদের সোল, আমাদের সোল, এবং সেটাকে একটা পেন ড্রাইভে ভরে যদি অন্য কোনো বডি সদ্যজাত আর একটু ভালোভাবে বলি, এই জিনোম আর কানেক্টম হচ্ছে আমাদের জীবাত্মা। আচ্ছা, হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সেই পেন ড্রাইভে করে যদি নবজাতক কোনো শিশুর মধ্যে ট্রান্সপ্লান্ট করে দেওয়া হয়, হ্যাঁ, ক্লোন সিস্টেমের মধ্যে যদি, তাহলে তুমি আবার পুনর্জন্ম নিলে। ক্লোন সিস্টেমে? হ্যাঁ, ক্লোন সিস্টেমে করতে হবে নতুন। তো তার মধ্যে তো জিনোম কানেক্টম আছে, এটা করা যায়, কম্পিউটারেও করা যায়। এখন আমরা একটু মানে ক্রিস্টোফার নোলান লেভেলে চলে গেছি আলোচনা। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং জায়গা এটা। সনাতনে বা অন্যান্য যে ধর্ম মতগুলো রয়েছে, সেখানে আমরা মৃত্যু এবং আফটার লাইফের ব্যাপারে কিছু কনসেপ্ট জানলাম তোমার থেকে। বাট আমার খুব ইন্টারেস্টিং একটা জায়গা মনে হয়, সেটা হচ্ছে সাঁওতাল যারা রয়েছেন তাদেরও নিজস্ব কিছু দেবদেবী রয়েছে এবং নিজস্ব কিছু কনসেপ্ট রয়েছে। সেই নিজস্ব যে কনসেপ্টটা রয়েছে ওদের, সেটা আমার খুব রিলেটেবল মনে হয়, খুব সায়েন্টিফিক বলবো কিনা জানি না, বাট অ্যানালিটিক্যাল মনে হয়। সেই ব্যাপারটা তোমার থেকে জানতে চাইছি। দেখো, সায়েন্স আমরা তাকেই বলি যার ব্যাখ্যা আমরা জানি। যেটা সায়েন্সের ব্যাখ্যা আমরা জানি না, সেটা অলৌকিক। এবার তুমি যে আদিবাসী সম্প্রদায়ের ধর্মচারণ সম্পর্কে আলোচনা করছো বা তাদের যে রিচুয়ালস গুলো নিয়ে তুমি জানতে চাইছো, তাদের মধ্যে একটা হচ্ছে ভুডুইজম। ঠিক আছে, খুব প্রচলিত। এবং ওই হয় না যে পুতুলের মধ্যে সেই পিন ঢুকিয়ে তারপরে হচ্ছে কিছু খাইয়ে, এই এর শিং ওর শিং বেটে খাইয়ে, তো এগুলো সব ভুডুইজমের মধ্যে পড়ে এবং খুব ডেঞ্জারাস এবং খুব খতরনাক এক ধরনের এলিমেন্টার প্র্যাকটিস বলবো আমরা, যেটা বিদেশি কালচার, বেসিক্যালি আফ্রিকান কালচারের থেকে এসছে এবং এই মুহূর্তে গোটা পৃথিবীতে রয়েছে। তুমি বিশ্বাস করবে না, এটা আফ্রিকান নয়, এটা ভারতীয়। ভারতীয়? দক্ষিণ ভারতীয় কিছু প্রদেশে বুদ্ধিজমের প্র্যাকটিসেস অনেক কাল ধরে চলছে এবং কাশ্মীরের কিছু অঞ্চলে বুদ্ধিজম প্র্যাকটিস করা হতো। হ্যাঁ, আমি একটা একটু বিতর্কিত একটা তথ্য একটু দিচ্ছি, এটা আমি শিওর নই, বাট আমি শুনেছি আদি যোগী বা শিব একটা সময় বুদ্ধিজম কালচারের সাথে যুক্ত ছিলেন, যিনি যোগী, যিনি যোগ সিস্টেমে তৈরি করেছিলেন। তো তারপরে পরবর্তীকালে যে সপ্তর্ষি বা তাদের পতঞ্জলি যোগা সূত্রা হেনাতানা এগুলো তৈরি হয়েছিল, সেগুলো পরবর্তীকালে হয়েছিল। এই সময় ওই জায়গাটায়, বিশেষ করে কাশ্মীরের ওই এরিয়াতে, তুমি রামায়ণের কথাই উদাহরণে ধরে নাও না, হনুমান কোথায় গেছিল সঞ্জীবনী বুটি আনতে? উত্তরেই গেছিল ওই সাইডটাতে। তার মানে ওখানে কিছু বুটি, জড়িবুটি, এই সমস্ত কিছু পাওয়া যায় যেগুলো মেডিসিন, এবং এখন তো রমরমিয়ে কোম্পানির লোকগুলো বিক্রি করছে। ঠিক আছে, তো ওখানে কিছু নিশ্চয়ই আছে, তার কারণ আছে, কারণ ওই এলাকাটার মধ্যে ভৌগোলিক ক্ষেত্র হিসেবে এমন কিছু উপাদান পাওয়া যায় যেটা খুব রিচ, এই কারণে কিছু উদ্ভিদ, কিছু জিনিস পাওয়া যায়। বলা হয় তাকে যীশু খ্রিস্ট নাকি এইখানে এসেছিলেন। যীশু খ্রিস্ট ক্রাইস্ট এখানে এসেছিলেন ওই কাশ্মীরি এলাকায়, তিনি বেশ কিছুদিন ছিলেন এবং কথিত আছে, শিওর কিনা আমি জানি না, যে ওখানেও ওনার সম্পর্ক হয় এবং ওনার থ্রুতে ওনার ব্লাড রিলেশনস ওখানে তৈরি হয়। তুমি কি ওপেক দাইয়ের? হ্যাঁ, ওপেক দাইয়ের কথা বলছি, যারা ইন্ডিয়ান। হ্যাঁ, এরাই লিনিয়েজের, যারা ট্রু ব্লাড হিসেবে পরিচিত। এরা চট করে সমাজে বেরোয় না, এদের অনেক গোপন ব্যাপার স্যাপার রয়েছে, রিচুয়ালসও রয়েছে। তো ওই জিনিসগুলোকে প্রিজার্ভ করা বা ওই জিনিসগুলোকে ধরে রাখা জায়গাটা। আরেকটা ছোট্ট জিনিস বলি, সেঙ্গারলা বলে একটা জায়গা আছে, নাম, এটা তিব্বতের কাছে, ওই এলাকার মধ্যে রিজনেই পড়ে।
আমরা অনেকে মনে করে কৈলাস পর্বতের ওখানেও সেঙ্গারলা রয়েছে, আচ্ছা। যেটা খুব পবিত্র এবং সমস্ত মানব সমাজ থেকে ওটা প্রোটেক্ট করে রাখা হয়েছে। সেখানে এখনো একটা সরোবর রয়েছে, যেই সরোবরের মধ্যে অমৃত রয়েছে। আচ্ছা। ছোট একটা টপিক দিই তোমাকে, শুনতে ভালো লাগবে। আমাদের মাইথোলজিক্যাল একটা ঘটনা যে সমুদ্র মন্থন করে যখন অমৃত কলস উঠে ছিল, ওর নাম কি, বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে দেবতা এবং অসুর দুজনের মধ্যেই ছলনা করে দেবতাদের মধ্যে দিচ্ছিলেন এবং অসুরদের সুরা দিচ্ছিলেন, এরকম আছে। তো যখন অসুরা তাড়া করেছিল মানে অমৃত আমরা নেওয়া, তখন উনি চলে যাওয়ার জন্য এদিক ওদিক করে অমৃতের 4টি ফোঁটা পড়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। তার মধ্যে একটি পড়েছিল এলাহাবাদের, যেখানে কুম্ভ মেলা হয় প্রত্যেক 12 বছর অন্তর অন্তর সম্ভবত। তো অনেকে মনে করে, টিবেটিয়ানসরা বেশি মনে করে, ওই 1 ফোঁটা অমৃত এলাহাবাদের পড়েনি, ওইটা পড়েছিল হচ্ছে ওই সেঙ্গারলাতে। সেখানে একটি সরোবর তৈরি হয় যেটা অমৃতের সরোবর বলা হয়ে থাকে। সেখানে যদি তুমি স্নান করো বা নির্দিষ্ট কিছু রিচুয়ালস আছে পালন করো, তাহলে তুমি অমর হয়ে যাবে। আচ্ছা। তিবেতিয়ান প্রচলিত কথা বলছি আমি, ঠিক আছে? হ্যাঁ, হেড লামা যিনি আছেন, তিনি যখন তার সময় আসে, আমি তিবেতিয়ান লামার কথা বলছি না, ওদের গুপ্ত পদ্ধতি যে আছে সেখানে বলছি, লামা আছেন, তারা গুহায় বাস করে ওরকম। তাদের যখন ডেথের সময় আসে, তারা তখন গ্রাম থেকে একটি বাচ্চা ছেলেকে নিয়ে আসে, ওই আত্মা কনফিগারেশনের মধ্যে দিয়ে নিজের সোলোর মধ্যে প্রবেশ করে এবং ওই প্রসেসিং ওই সেঙ্গারলার ওখান থেকে স্নান করে বা এই জাতীয় কিছু করে তারা নিজেদের বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। কনসিয়াসনেস যেটা রয়েছে সেটাকে একটা বাচ্চার মধ্যে ট্রান্সফার করে দেওয়া যায় তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, পদ্ধতিতে। তার মানে তুমি ভাবো, তুমি একটা বাচ্চার শরীরে তোমার আগের মানে আগের দেহগুলোর যে এক্সপেরিয়েন্স গুলো রয়েছে, সেই কিউমুলেটিভ জ্ঞানটা সমস্তটাই একত্রিত হচ্ছে এত দিনের একটা এক্সপেরিয়েন্স। হ্যাঁ, আমরা মিউটেন্ট বলি এদেরকে, সুন্দর করে নিজেকে ফ্লোরিশ করছে। তো এই ধরনের জিনিসপত্রগুলো ওই জড়িবুটি বা ওই জাতীয় জিনিসপত্রের মধ্যে দিয়ে সম্ভব। নাহলে মৃত সঞ্জীবনী কেন নাম দেওয়া হয়েছে ওই জিনিসগুলো? ভুডুইজমে নেগেটিভলি এই জড়িবুটিগুলোকেই বেশিরভাগ ব্যবহার করা হয়। আদিবাসী বা সাঁওতাল পরগনায় যারা রয়েছে, তারা এই ধরনের জড়িবুটির অনেক খোঁজ খবর রাখে, যেটা আয়ুর্বেদাতেও আমাদের অনেক কিছু রয়েছে। তো এই জিনিসগুলো দিয়েও কিন্তু অনেক সময় বশ করা বা কারোর ক্ষতি করে দেওয়া, কারোর চেতনা চেঞ্জ করে দেওয়া বা এই নেগেটিভ এন্টিটিকে এনহ্যান্স করা সম্ভব, ঠিক আছে? এগুলো দিয়ে সম্ভব। বাট এর সম্পর্কে বিজ্ঞান সেইভাবে গবেষণা বা রিসার্চ করছে না। যদি করে, এরও কোনো রহস্য পেয়ে যাবে, আর তাই জন্য এরকম চলছে। নাহলে বহু মানুষ ভারতবর্ষে কেন আসবে? ডেফিনেটলি। হ্যাঁ, এখানে একটা সময় এনরিচড ছিল, সেই জায়গাগুলো তো তোমাকে আমি বললাম তো ছিল বলে এখানে প্রচুর লোক এসেছে, যেই কারণে বিবিধের মাঝে মিলন হয়েছে বিশাল রকম ভাবে। অসাধারণ, অসাধারণ। আজকের এই পডকাস্ট যেটা হলো, যে আড্ডাটা হলো, অনেক কিছু জানতে পারলাম, অনেক ভ্যারিয়াস জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করছি খুব তাড়াতাড়ি আবার তোমার সাথে দেখা হবে। একদম। থ্যাঙ্কস কৌস্তবের আড্ডাতে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তোমরা খুব ভালো থেকো আর দর্শকরাও খুব ভালো থাকুন। এটাই ছিল আজকের এপিসোড। কৌস্তবের আড্ডাতে আপনারা কি কি ধরনের পডকাস্ট দেখতে চান সেটা কমেন্ট করে জানান। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং হ্যাঁ, কৌস্তবের আড্ডাতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি আড্ডাতে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার আরও 2টি এপিসোড শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।